রিংসা, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তো এই যে যে নোটটা আমি ক্লাসে দেখাবো সেই নোটটাই আপনাকে ফরওয়ার্ড করা হবে। ঠিক আছে, এই এক পাতার নোট, সেটা ন্যাশনাল ইনকাম। এই এই ক্লাসটা হবে 3 দিন, 3 দিন লাগবে ক্লাসটা শেষ হতে। 3টে ক্লাস লাগবে, বা 3 ডেজ বা 3 ক্লাসেস। এই 3টে ক্লাসে দেখবেন এক পাতার নোট, আমরা কত ডাইভার্সিফিকেশনের চিন্তা ভাবনা করবো। এক পাতার নোট পড়তে কতক্ষণ লাগে ভাই, বোঝাতেই বা কতক্ষণ লাগবে, 20 মিনিট বা 25 মিনিট। বাট দেখবেন ন্যাশনাল ইনকামের একদম একদম পুরো বেস থেকে শুরু করে এই নোটটা বোঝানোর জন্য আমরা কত প্রকারের গল্প বলবো। এই এই নোটটা হচ্ছে ধরুন আমার সেই 2020-র বানানো নোট। ফলে আমি আরো পড়াশোনা করছি। দেখুন সত্যি বলতে আজকে আমার ইউটিউব চ্যানেলটা এত পপুলার কেন হয়েছে, কারণ আমি সত্যি কথা বলেছি। যে আমি এত ভারী ভারী বই পড়ে উঠতে পারিনি, রমেশ সিং বা কৃষ্ণা রেড্ডি বা এত কঠিন কঠিন বই আমি অত অল্প সময় পড়ে উঠতে পারিনি, যখন আমি ডব্লিউবিসিএস প্রিলিম এন্ড ইন্টারভিউ অব্দি গেছি, মানে মেন্স পাস করে। তো আমি এইসব বই পড়ে উঠতে পারিনি, সত্যি বলছি। আমি অল্প অল্প পড়তে পেরেছি, এখন আমি এই বইগুলো পড়ি। তো এই বইগুলো পড়ার পরে, এমসিকিউ পড়ার পরে আমার এই ন্যাশনাল ইনকাম সম্পর্কে আরো কিছু ডেটা তৈরি হয়। তো আমরা 3rd ক্লাসে দেখবেন কিছু ক্লাস নোট করে দেবো, ক্লাস নোট, যেটা এই নোটের বাইরে, সেটা হয়ে যাবে আপনার আপডেটেড নোট। এই আপডেটেড নোটটা আগের ব্যাচে যা ছিল, আপনাদের ব্যাচে আরো বেশি আপডেটেড হবে, আপনাদের পরে যারা জয়েন করবে তাদের আরো বেশি আপডেটেড হবে। তো এরকম ভাবে আমরা কি নোটগুলোকে 3টে স্টেজে, একটা হচ্ছে এই টোটাল নোটটা 2টো দিনে কভার করব, তারপরে 3rd ডেতে আমরা একটা ইনফরমেশন লিখিয়ে দেবো, সেটা হচ্ছে ক্লাস নোট হয়ে গেল। তো 3টে দিন লেগে যাবে এক পাতার নোট পড়তে। তো দেখুন, চলুন শুরু করি। আসলে আমরা পড়ছি ন্যাশনাল ইনকাম, ঠিক আছে। একটু আস্তে আস্তে বলবো, দেখুন, কারণ টপিকটা পুরোই নতুন, অনেকে ইকোনমিক্স এর জানে না, বোঝে না, অনেকের ইকোনমিক্স জিনিসটা ভীতি থাকে, ভয় লাগে। তো সেই জায়গা থেকে আমরা দেখবেন ইকোনমিক্সটা একদম ডেইলি লাইফ দিয়ে বুঝবো, ডেইলি লাইফ। আমার হাতে 1 ঘন্টা মতো সময় রয়েছে, বা হতে পারে 45 মিনিট বা 50 মিনিট, তার মধ্যে আমরা ইকোনমিক্সটা কভার আপ করবো, ঠিক আছে। তো এই যে জাতীয় আয়, জাতীয় আয় মানে কি? জাতীয় কথাটার অর্থ হচ্ছে একটা দেশের আয়, একটা দেশের আয়, ঠিক আছে, সেটাই হচ্ছে জাতীয় আয়। এবার আমি যদি সেটাকে একটা ছোট্ট জিনিস দিয়ে বোঝাই, যে আজকে আমার বা আপনার, ধরুন আপনি একটা ছোট গভর্নমেন্ট এমপ্লয়, ঠিক আছে, বা হতে পারে আপনি একটা প্রাইভেট এমপ্লয়। তাহলে আপনার আপনার যে ইনকামটা, সেটা কত? আপনার স্যালারি, স্যালারি আপনার স্যালারি। এবার এই স্যালারিটা হচ্ছে মান্থলি ইনকাম। এই স্যালারিকে যখন 12 দিয়ে গুণ করা হয়, তখন সেটা হয়ে যায় ইনকাম। ইনকাম মানে যার সঙ্গে একটা 1 বছরের সম্পর্ক রয়েছে। তাহলে স্যালারি হচ্ছে মান্থলি, তাহলে মান্থলিকে 12 দিয়ে গুণ করলে হয় ইনকাম। এটা হচ্ছে আপনার স্যালারি। সেটা কত হতে পারে? 40,000 টাকা, হতে পারে আপনার 5,000 টাকা, হতে পারে আপনার সেটা 10,000 টাকা। দিস ইজ ইয়োর মান্থলি স্যালারি। তাকে যখন 12 দিয়ে গুণ করা হবে, তখন সেটা হয়ে যাবে ইয়ারলি ইনকাম। তাহলে এটা আপনার ইনকাম, ঠিক আছে। ধরুন আমার ইনকাম হচ্ছে 10,000 টাকা, এটা হচ্ছে আমার মান্থলি ইনকাম, তাকে 12 দিয়ে গুণ করলে হয়ে যাবে আমার মান্থলি স্যালারি, ঠিক আছে। আমি এই টপিকটা হয়ে যাওয়ার পরে কারো কোনো কোয়ারি থাকলে আমি শুনবো, কারণ অলরেডি আপনারা জিনিসটার সঙ্গে হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন। আমি আনমিউট করার অপশন করে দেবো, একটু জাস্ট আমি একটু এগিয়ে নিই, আমি ঠিক আপনাকে কোশ্চেন করার সুযোগ দেবো। আর পেইড ক্লাসে সবসময় আপনার মানে ইয়েটার অপশনটা সবসময় থাকবে, আপনার মানে আনমিউট করার সবসময় অপশন থাকবে, শুধু এটা ফ্রি ক্লাস বলে আমি সেই সুযোগটা দিতে পারছি না, সরি। তো এরম ভাবে প্রত্যেকটা মানুষের যেমন একটা ইনকাম হয়, তেমনি একটা দেশেরও ইনকাম হয়। একটা দেশের মানে আমার দেশ ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ারও একটা, ইন্ডিয়া মানে আমার দেশ, ন্যাশনাল একটা কান্ট্রি, তাহলে তারও ইনকাম কোনো না কোনো ভাবে হয়, ঠিক আছে। দিস ইজ কল্ড ন্যাশনাল ইনকাম। বাংলাদেশের ন্যাশনাল ইনকাম হয়, পাকিস্তানের ন্যাশনাল ইনকাম হয়। তাহলে আমি আমার যেমন ইনকাম বার করতে পারি, তেমনি আমি একটা দেশেরও জাতীয় আয় বার করতে পারি, একটা দেশেরও ইয়ারলি ইনকাম বার করতে পারি। দিস ইজ ন্যাশনাল ইনকাম। তাহলে এই ন্যাশনাল ইনকাম যখন আমরা পড়বো, তখন এই ন্যাশনাল ইনকাম মানে, দেখুন আপনি ধরুন আজকে কত আপনার মান্থলি ইনকাম হচ্ছে, ধরুন 10,000 টাকা, ঠিক আছে। আমি মান্থলির বেসিসে যদি জিনিসটাকে বলে থাকি, তাহলে এই 10,000 টাকার মধ্যে হয়তো আপনি অনেকগুলো জায়গা থেকে ইনকাম করতে পারছেন। মানে ধরুন আপনি একটা প্রাইভেট ফার্মে কাজ করেন, একটা মেডিসিন শপে কাজ করেন, যেখানে আপনাকে মান্থলি 5,000 টাকা দেয়। এবার 5,000 টাকা দিয়ে আপনার হবে না বলে আপনি কি করেন, প্রতিদিন সকালবেলায় কি হচ্ছে, আপনি ধরুন পেপার পেপার বাড়ি বাড়ি পেপার দিয়ে দেন, ঠিক আছে, পেপার সার্ভ করে বেড়ান, তার জন্য আপনি হয়তো মান্থলি আরো 2,000 টাকা পেলেন। এবার আপনি এই সব কিছু করার পরেও, এই মেডিসিন শপ চালানোর পরে রাতের বেলায় এসে আপনি ধরুন দেখবেন অনেক
ছোট ছোট বাড়ির বউরা রয়েছে, যারা যারা মানে অশিক্ষিত, তারা দেখবেন ওই বিভিন্ন বোতাম লাগায়, সুতো কাটে, এরকম ধরুন কেউ কেউ না কেউ সেই কাজগুলো করে। কিছু রাত জেগে জেগে কাজ করা, কেউ বিড়ি বাঁধে, এরকম করে দেখা গেলো তার মান্থলি ইনকাম হয় আরো 3,000 টাকা। তাহলে এই মানুষটা যে 10,000 টাকা ইনকাম করছে, তাহলে এই ইনকামের 3-4টে সোর্স রয়েছে ডেফিনেটলি, সোর্স অফ ইনকাম। তাহলে এই গভর্নমেন্টও আপনার বিভিন্ন সোর্স থেকে ইনকাম করে, বিভিন্ন সেক্টরস থেকে ইনকাম করে। তাহলে গভর্নমেন্টের কতগুলো সেক্টর রয়েছে আপনার, যেমন এই যে মেডিসিন শপ রয়েছে, আপনার ওই প্রাইভেট ফার্ম রয়েছে, যেমন মেডিসিন শপ বললাম, যেমন আপনি পেপার সার্ভ করেন, বা আপনি ওই কোনো ব্লাউজের সুতো কাটছেন, বা আপনি ওই বোতাম লাগাচ্ছেন, এই সমস্ত কারণে আপনার 3-4টে সোর্স অফ ইনকাম রয়েছে। এছাড়াও হতে পারে আপনি কোনো বাড়িতে গিয়ে রান্না করে আরো 1,000 টাকা মান্থলি পাচ্ছেন, হতে পারে আপনি মানে হোম ডেলিভারি দিয়ে আরো 2,000 টাকা পাচ্ছেন। মানে একটা মানুষের সোর্স অফ ইনকাম অনেক হতে পারে। তো গভর্নমেন্টও বেসিক্যালি 100 টাকা ইনকাম করলে সে 3টে সোর্স থেকে বেসিক্যালি ইনকাম করে। একটাকে আমরা বলছি প্রাইমারি সেক্টর, 3 সেক্টরস অফ দ্য ইকোনমি। মানে ইকোনমির মানে এই একটা দেশের মধ্যে যত মানুষ কাজ করছে, তারা কেউ না কেউ এই 3টে সেক্টরের কোনো না কোনো সেক্টরে কাজ করছে। হতে পারে এই 2জন মানুষ প্রাইমারি সেক্টরে কাজ করছে, আমি আসছি কি এই সেক্টর, হতে পারে এই 3জন মানুষ সেকেন্ডারি সেক্টরে কাজ করছে, হতে পারে এই 3জন মানুষ টার্সিয়ারি সেক্টরে কাজ করছে। মানে একটা গভর্নমেন্টের এই 3টে সেক্টরের বাইরে কোনো সেক্টর হয় না। যদিও যদিও এখন রিসেন্ট একটা কনসেপ্ট কোয়াটার্নারি সেক্টর বলে এসছে, সেটা এখন নয়, পরের কনসেপ্ট। বোঝা গেল? তার মানে আমার ইকোনমিতে 3টেই সেক্টর রয়েছে, একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টার্সিয়ারি সেক্টর। তাহলে এবার আমি চলে যাচ্ছি এই সেক্টরগুলো কি নিয়ে ডিল করছে। প্রাইমারি সেক্টর ডিলস উইথ এগ্রিকালচার। এগ্রিকালচার মানে কৃষিকাজ কৃষিকাজ। তাহলে একটু ভিডিওটা অফ করতে হবে উপল। হুম। এগ্রিকালচার মানে কৃষিকাজ। সেকেন্ডারি সেক্টর মানে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি। আর টার্সারি সেক্টর মানে হচ্ছে সার্ভিস সার্ভিস ঠিক আছে, সার্ভিস। তাহলে এই 3টে সেক্টর, তাহলে প্রাইমারি সেক্টর ডিলস উইথ এগ্রিকালচার, সেকেন্ডারি সেক্টর ডিলস উইথ ইন্ডাস্ট্রি, এন্ড টার্সারি সেক্টর ডিলস উইথ সার্ভিস সেক্টর ঠিক আছে। মানে এবার যদি আমি উদাহরণ দেই যে প্রাইমারি সেক্টরের উদাহরণ কি, প্রাইমারি সেক্টরের উদাহরণ হচ্ছে এগ্রিকালচারাল কোনো কাজ। ধরুন কোনো ফার্মার যখন এগ্রিকালচারাল ফিল্ডে কাজ করছে, বা হতে পারে কোনো ফিশারি বা মৎস্য মাছ চাষ করছে বা পশুপালন করছে। তাহলে কোনো মানুষ যদি পশুপালন করে, বা যদি মাছ চাষ করে, বা যদি ধান চাষ করে, গম চাষ করে, তাহলে সে কোন ধরনের সিস্টেমের সঙ্গে যুক্ত? প্রাইমারি সেক্টরের সঙ্গে যুক্ত, প্রাইমারি সেক্টরের সঙ্গে যুক্ত ঠিক আছে। আর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বলতে কি বলা হচ্ছে, যদি কোনো মানুষ ধরুন মোটর বাইক তৈরি করছে, কেউ সাইকেল তৈরি করছে, হতে পারে কেউ রাস্তা তৈরি করছে, তাহলে ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারিং কাজগুলো ইন্ডাস্ট্রিতেই হয়। কেউ দিয়াশলাইয়ের কাঠি তৈরি করছে, কেউ বিড়ি তৈরি করছে, মানে কোনোটা ইন্ডাস্ট্রির মধ্যে পার্সোনালি নয়, কোনো জিনিস তৈরি করছে, তখন সেটাকে আমরা বলবো সেকেন্ডারি সেক্টর ঠিক আছে। যেমন একটা সাইকেল তৈরি হতে পারে, বাইক তৈরি হতে পারে, অটোমোবাইল সেক্টর ঠিক আছে। এরকম ভাবে বিভিন্ন সেক্টর হতে পারে। তোমার কোনো মেডিসিন তৈরি হচ্ছে, মেডিসিন তৈরি হওয়া মানে ম্যানুফ্যাকচারিং পয়েন্ট অফ ভিউ থেকে কি হয়ে যাবে, আমার ইন্ডাস্ট্রিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে এই সেক্টরটা হয়ে যাবে সেকেন্ডারি সেক্টর। অ্যান্ড টার্সিয়ারি সেক্টর মানে হচ্ছে যারা টোটালটাই সার্ভ করছে। মানে এই যে আমি কোন সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছি, সার্ভিস সেক্টরের সঙ্গে। মানে আমি দেখুন আমার জ্ঞানটাকে সার্ভ করছি, তার বিনিময়ে আমি টাকা পাচ্ছি। তাহলে সার্ভিস সেক্টর হতে পারে এই যে মোটর বাইকটা যেটা তৈরি হলো, এই মোটর বাইক যখন সার্ভ করবে, মানে ধরেন ওলা উবের এই যে গাড়িটা তৈরি হওয়া, সেটা সেকেন্ডারি সেক্টর। গাড়িটা যখন রাস্তায় চলবে এবং এই সার্ভ করার জন্য আপনি যখন পয়সা পাবেন, সেটাই কি হবে, সেটাই সার্ভিস সেক্টর। এই যে রাস্তাটা তৈরি হলো, এই রাস্তায় যখন গাড়ি চলবে, এই রাস্তাটা আমাকে সার্ভ করবে, টোল ট্যাক্স, দিস উইল বি সার্ভিস সেক্টর। তার মানে কোনো প্রোডাক্ট তৈরি হওয়া হচ্ছে আপনার সেকেন্ডারি সেক্টরাই, সেই প্রোডাক্ট থেকে যখন আমরা কিছু পাচ্ছি, বাস তৈরি হওয়া সেকেন্ডারি সেক্টর, বাসটা যখন সার্ভ করবে তখন সেটা সার্ভিস সেক্টর ঠিক আছে। কনস্ট্রাকশনটা সার্ভিস সেক্টর। মানে এই যে কোনো কিছু তৈরি হচ্ছে, বাট সেটা থেকে যখন আমাদের কোনো ইনকাম হচ্ছে, সেটা যখন আমাদের সেবা করছে, তখন সেটা হয়ে যাবে টার্সিয়ারি সেক্টর। তাহলে ইকোনমিতে এমন কোনো মানুষ নেই যে এই
তিনটে সেক্টরের কোনো না কোনো সেক্টরের সঙ্গে যুক্ত নেই। যদি সে কাজ করে আইদার সে প্রাইমারি সেক্টরে কাজ করবে, না হয় সেকেন্ডারি সেক্টরে কাজ করবে, না টার্সিয়ারি সেক্টরে কাজ করবে। আপনি ইকোনমির যে কোনো মানুষের দিকে তাকিয়ে দেখুন, আজকে আমার দিকে তাকিয়ে দেখুন, আমি অ্যান একাডেমি কি সেক্টরে কাজ করছে? টার্সিয়ারি সেক্টরে। যদিও যদিও এখন যে কনসেপ্ট নতুন চলে এসছে কোয়াটারনারি সেক্টর, আমার যে সেক্টর সেটা কোয়াটারনারি সেক্টর হয়ে গেছে। এখন কোয়াটারনারি সেক্টর না একটু আলাদা একটা সেক্টর বার করে দিয়েছে, বলছে যখন আপনি আপনার জ্ঞান বিক্রি করবেন, জ্ঞান বিক্রি করবেন, আপনার প্রোডাক্ট নয়, জ্ঞান বিক্রি করবেন, যেখানে আপনার কোনো মানে প্রোডাকশন কস্ট নেই, যখন আপনি আপনার নলেজ বিক্রি করবেন, নলেজ বেজ পার্ট অফ ইকোনমি, সেটাকে আমরা বলছি কোয়াটারনারি সেক্টর, যেটা যেটা বলতে পারো অ্যান একাডেমি। কিন্তু এখন কোয়াটারনারি কনসেপ্ট না জানলেও চলবে, না জানলেও চলবে। এখন মনে করতে হবে ইকোনমির তিনটে সেক্টরের বাইরে কিছু নেই, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর। আজকে আমি কোন সেক্টরে কাজ করছি? টার্সিয়ারি সেক্টর। ব্যাংক কোন সেক্টরে কাজ করছে? টার্সিয়ারি সেক্টরে কাজ করছে। ঠিক আছে, প্রাইমারি সেক্টর যদি কোনো মানুষ ফিশারির সঙ্গে যুক্ত থাকে, মাইনিং এর সঙ্গে যুক্ত থাকে, তাহলে কি হবে? প্রাইমারি সেক্টর। ঠিক আছে, সেকেন্ডারি সেক্টর মানে কি? টেক্সটাইল প্রোডাকশন, জামা কাপড় তৈরি হচ্ছে, কেমিক্যাল বা ইঞ্জিনিয়ারিং যে ইন্ডাস্ট্রিজ গুলো রয়েছে, অ্যারো স্পেস যে ম্যানুফ্যাকচারিং পোর্শন গুলো রয়েছে, এরা সবটাই কি হয়ে যাবে? সেকেন্ডারি সেক্টর। আর টার্সিয়ারি সেক্টর তো আমরা জানি যে কোনো আপনার যে সার্ভিস রিলেটেড অ্যাক্টিভিটি সবটাই হয়ে যাবে সার্ভিস সেক্টর। ক্লিয়ার? তাহলে ইকোনমিতে তিনটে সেক্টর রয়েছে আমি দেখলাম, এবং প্রত্যেকটা মানুষই কোনো না কোনো সেক্টরের সঙ্গে যুক্ত। এবার আমি প্রথম যে পয়েন্টটা জানলাম প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর। এবার আমি একটু দেখে নি আমার দেশ তাহলে এই তিনটে সেক্টরের প্রত্যেকটা সেক্টর থেকেই কম বেশি ইনকাম করছে। আমার দেশ প্রত্যেকটা সেক্টর থেকে কম বেশি ইনকাম করছে। তাহলে আমার দেশকে যদি আমি এরকম একটা পাই চার্টের মতো দেখি, তাহলে দেখা যাচ্ছে এর প্রায় প্রায় 50 থেকে 60%, এই 50 থেকে 60% এই পোর্শনটা টোটালটাই সার্ভিস সেক্টর কভার করছে। সার্ভিস সেক্টর বা টার্সিয়ারি সেক্টর, সার্ভিস সেক্টর বা টার্সিয়ারি সেক্টর কভার করছে। যদি আমরা দেখে নিই মোটামুটি 17%-এর কাছাকাছি, 17%-এর কাছাকাছি, এবং এটা ধরুন 27 থেকে 30%-এর কাছাকাছি এই যে যে পোর্শনটা রয়েছে। তাহলে এই যে জায়গাটা, এটা হচ্ছে আমার সেকেন্ডারি সেক্টর, এটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর, এইটা হচ্ছে প্রাইমারি সেক্টর, এটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর। তাহলে আপনাকে প্রথমত কোশ্চেন দেবে ডব্লিউবিসিএস 2019-এর প্রিলিমস এর কোশ্চেন, টার্সিয়ারি সেক্টর কত পার্সেন্ট জায়গা কভার করে? 56 ছিল অপশনে। যাই হোক, আমি একটু রেঞ্জটা বলে দিই, 50 থেকে 60% শেয়ারিং রয়েছে। কিসের শেয়ারিং আসবো? সেকেন্ডারি সেক্টর মোটামুটি 27 থেকে 34%-এর কাছাকাছি একটা শেয়ারিং, আর এটা 17-20%-এর কাছাকাছি শেয়ারিং। মানে আমার একটা দেশ যদি 100 টাকা ইনকাম করে, তার 17 টাকা আসে এগ্রিকালচার থেকে, মানে প্রাইমারি সেক্টর থেকে, তার 30 টাকা আসে সেকেন্ডারি সেক্টর থেকে, বা 34 টাকা আসে সেকেন্ডারি সেক্টর থেকে, তার প্রায় 55 থেকে 60 টাকা আসে টার্সিয়ারি সেক্টর থেকে, টার্সিয়ারি সেক্টর থেকে। ক্লিয়ার জায়গাটা এইটুকু জায়গায়? এবার এই সেক্টর থেকে আমার টোটাল 5টা কি 6টা কোশ্চেন আসে। 1 নাম্বার কোশ্চেন হচ্ছে শেয়ারিং, শেয়ারিং। তাহলে শেয়ারিং থেকে আমরা জানলাম প্রাইমারি সেক্টর 17%, সেকেন্ডারি সেক্টর 34%, এটা 56%, মানে এরকম একটা ডেটা আর কি। সেকেন্ড কথা হচ্ছে, এটা হচ্ছে শেয়ারিং, শেয়ারিং ইন দ্য সেন্স কত টাকা আমার দেশকে দিচ্ছে। এরপরে আসবে এমপ্লয়মেন্ট, মানে আমার টাকা বেশি আসছে টার্সিয়ারি সেক্টর থেকে, তার মানে এটা একদমই ম্যান্ডেটরি নয়, এটা একদমই ম্যান্ডেটরি নয় যে এখানে ম্যাক্সিমাম লোক কাজ করছে। এবার আমরা জানছি যে আমাদের ম্যাক্সিমাম পিপল ইনভলভড কোন সেক্টরে, কোন সেক্টরে। তো দেখা যাচ্ছে আমাদের 100 জন মানুষের মধ্যে, 100 জন মানুষের মধ্যে প্রায় 50% মানুষই যুক্ত প্রাইমারি সেক্টরের ক্ষেত্রে, মানে এরা কাজে যুক্ত, নট টাকা, কাজ করছে। মানে 100 জনের মধ্যে 50 জন মানুষই কাজ করছে প্রাইমারি সেক্টরে। আর সেকেন্ডারি সেক্টরে দেখা যাচ্ছে ওই মোটামুটি 20%-এর কাছাকাছি সেকেন্ডারি সেক্টর মানে কাজ করছে, এবং টার্সিয়ারি সেক্টরে দেখা যাচ্ছে 30%-এর কাছাকাছি লোক কাজ করছে। এবং এই ডেটাগুলো চেঞ্জ হয়, আমি একটা অ্যাপ্রক্স আইডিয়া দিলাম। তার মানে আমরা একটা জিনিস দেখলাম, এমপ্লয়মেন্টের বেসিসে, প্রাইমারি সেক্টরে বেশি মানুষ কাজ করছে, কিন্তু সব থেকে কম শেয়ারিং কোথায়? 100 টাকায় সব থেকে কম শেয়ারিং হচ্ছে প্রাইমারি সেক্টর। সেই জন্য এই পয়েন্টটা বলে দেওয়া হয়েছে, ইন ইন্ডিয়া
ম্যাক্সিমাম পিপল ইনভলভড ইন প্রাইমারি সেক্টর, ম্যাক্সিমাম মানুষ ইনভলভড ইন প্রাইমারি সেক্টর, বাট ম্যাক্সিমাম জিডিপি আর্নিং ফ্রম টার্সিয়ারি সেক্টর, মানে ম্যাক্সিমাম টাকাটা আসছে আমার টার্সিয়ারি সেক্টর থেকে, আর ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট হচ্ছে প্রাইমারি সেক্টর থেকে। পরীক্ষায় বহুবার কোশ্চেন দিয়েছে, বহুবার। ঠিক আছে, যে ম্যাক্সিমাম মানুষ ইনভলভ কোথায়, প্রাইমারি সেক্টরে, ম্যাক্সিমাম জিডিপি আর্নিং, এখন জিডিপি টার্মটার দরকার নেই, ম্যাক্সিমাম আর্নিং কোন সেক্টর থেকে, টার্সিয়ারি সেক্টর থেকে। ঠিক আছে, এটা গেল আমার কি, এটা গেল আমার প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, তিনটে ইকোনমিক সেক্টর। ঠিক আছে, বিজনেস কোন সেক্টর ডিপেন্ড করছে, কি ধরনের বিজনেস, ইন্ডাস্ট্রিও বিজনেস, সার্ভিসও বিজনেস। যদি ইন্ডাস্ট্রিয়াল বিজনেস হয় তাহলে সেকেন্ডারি সেক্টর রেজা অন, আর যদি সার্ভিস রিলেটেড বিজনেস হয় তাহলে সেটা টার্সিয়ারি সেক্টর হবে। ঠিক আছে, তো এটা গেল আমার প্রথম স্ট্যান্ডা বা প্রথম পার্টটা কভার করলাম। এবার চলে যাচ্ছে আমি ন্যাশনাল ইনকামে। তাহলে হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম? তো ন্যাশনাল ইনকামের অনেকগুলো ডেফিনেশন রয়েছে, এই ডেফিনেশন গুলো কিভাবে তৈরি করা হয়েছে, যদি কোনো তোমার ন্যাশনাল ইনকামের ডেফিনেশন গুলো, ধরো আমি একটা বইতে এই ডেফিনেশনটা পেয়েছি, এই নোটটা কিভাবে ডেভেলপ হয়েছে সেটা বলা হয়েছে। ধরো একটা বইতে লেখা রয়েছে মানি ভ্যালু অফ অল এগ্রিগেট প্রোডাকশন ইন আ কান্ট্রি, মানি ভ্যালু অফ অল এগ্রিগেট প্রোডাকশন ইন এ কান্ট্রি। তো মানি ভ্যালু অফ অল এগ্রিগেট প্রোডাকশন ইন এ কান্ট্রি, এটা একটা ডেফিনেশন, আমি পরে বোঝাচ্ছি। আবার আমি একটা এমসিকিউ সলভ করতে গিয়ে দেখলাম না, এই ভাষাটা সেখানে নেই, একটু একটু ইয়ে করতে হবে, ভিডিওটা অফ করতে হবে। উপল কি হয়ে যাচ্ছে তোমার মাঝে মাঝে? হ্যাঁ, এটা একটা এমসিকিউতে দেখলাম, আর একটা ডেফিনেশন রয়েছে এইটা, নেট ইনকাম অর আউটফ্লো অফ ফাইনাল কমোডিটিস অ্যান্ড সার্ভিসেস। আবার আর একটা এমসিকিউ দেখলাম না, এসব কিছুই বলছে না, এটা বলা হচ্ছে y ইকুয়ালস টু c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস m। ঠিক আছে, তাহলে এই যে যে টোটাল ব্যাপারটা, এই যে টোটাল ব্যাপারটা, সেই টোটাল ব্যাপারটাই কি হয়ে যাচ্ছে আমার, কিন্তু অনেকগুলো এমসিকিউর বেসিসে দেখো তিনটে ডেফিনেশন করা হয়েছে, তিনটে ভাবে ডিফাইন করা হয়েছে। ঠিক আছে, এবার এটা কি, বই যখন তুমি পড়বে সেই বইয়ের ব্যাপারটা কিন্তু কমপ্লিটলি একটাই ডেফিনেশন থাকবে, বাট যখন এমসিকিউ সলভ করবে তখন কি দেখা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এই 3-4টে ডেফিনেশন আমার চলছে। তো সেই জন্য আমি 3-4টে ডেফিনেশনকে রেখেছি। তো এবার আমরা ন্যাশনাল ইনকামটাকে দেখবো। হ্যাঁ, মাইনিং ব্যাপারটা প্রাইমারি সেক্টরের মধ্যে আসছে, আমি একটু আগে বললাম, আমি লিখিয়ে দেবো সবই, থার্ড ক্লাসে যখন আসবে আমি এই উদাহরণগুলো দেবো, প্রাইমারি সেক্টরের মধ্যে কি কি পড়ছে, সেকেন্ডারি সেক্টরের মধ্যে কি কি পড়ছে, টার্সিয়ারি সেক্টরের মধ্যে কি কি পড়ছে, পরীক্ষায় কোশ্চেন দিয়ে থাকে। ক্লিয়ার? তো এবার চলো একটু দেখে নি। বলছে ন্যাশনাল ইনকাম মানে মানি ভ্যালু অফ অল এগ্রিগেট প্রোডাকশন ইন এ কান্ট্রি। আচ্ছা চলো, এই লাইনটাকে যদি আমরা এক্সপ্লেন করি তাহলে কি হচ্ছে, মানি ভ্যালু অফ অল এগ্রিগেট প্রোডাকশন ইন এ কান্ট্রি। তাহলে আমার ইকোনমিতে আমি এটা দেখে নিয়েছি, তিনখানা সেক্টর রয়েছে। ঠিক আছে, কি কি তিনখানা সেক্টর? একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর। আচ্ছা, প্রাইমারি সেক্টর মানে কি? প্রাইমারি সেক্টর আমি ডিলস উইথ এগ্রিকালচার, সেকেন্ডারি সেক্টর ডিলস উইথ ইন্ডাস্ট্রি, অ্যান্ড টার্সিয়ারি সেক্টর ডিলস উইথ সার্ভিস, তাই তো? তাহলে আমি যদি একটা জিনিস খুব ঠান্ডা ভাবে চিন্তা করি, এই এগ্রিকালচার যে প্রাইমারি সেক্টর, সেটা এগ্রিকালচারাল প্রোডাক্ট তৈরি করবে, সমস্ত ধান, গম, যা যা এগ্রিকালচারাল প্রোডাক্ট রয়েছে সব এরা তৈরি করবে। আর ইন্ডাস্ট্রির যে পোর্শনটা রয়েছে সব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট তৈরি করবে। অ্যান্ড সার্ভিস যারা রয়েছে, টিসিএস থেকে শুরু করে যারা সার্ভ করছে, তারা সবাই সার্ভিস রিলেটেড প্রোডাক্ট তৈরি করবে। তার মানে যারা ইকোনমির প্রাইমারি সেক্টরের সঙ্গে যুক্ত, তারা প্রাইমারি সেক্টরের প্রোডাক্ট তৈরি করবে। তাহলে এই যারা প্রাইমারি সেক্টরের প্রোডাক্ট তৈরি করবে, তার মানে এটা আমি বলতে পারি তারা এই প্রাইমারি সেক্টরের প্রত্যেকটা প্রোডাক্টের দাম নির্ধারণ করবে। আজকে চালের দাম 20 টাকা, আজকে ডালের দাম 30 টাকা, আজকে চিনির দাম 50 টাকা। তাহলে যারা প্রাইমারি সেক্টর, তাহলে গভর্নমেন্ট এই চালের দাম, তেলের দাম, এরম যা এগ্রিকালচারাল প্রোডাক্ট রয়েছে সবগুলোর দাম নির্ধারণ করবে। আবার যারা ইন্ডাস্ট্রিয়াল পোর্শনটা রয়েছে, তারা কি করছে, তারা ইন্ডাস্ট্রিয়াল জিনিসগুলো তৈরি করবে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট তৈরি করবে। সেই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যেগুলো রয়েছে, সেই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের দাম নির্ধারিত হবে। ধরো এটা 100 টাকা, এটা 200 টাকা, এটা 300 টাকা, এরকম ভাবে একটা প্রোডাক্ট
দাম নির্ধারিত হবে। সিমিলারলি এই যে সেকেন্ড সার্ভিস সেক্টরটা রয়েছে, সেখান থেকে যে প্রোডাক্ট গুলো বেরোবে তারও একটা দাম নির্ধারিত হবে। ধরো এটা 1000 টাকা, এটা 500 টাকা, এটা 200 টাকা, এটা 250 টাকা প্রোডাক্ট তৈরি হবে। তার মানে আমি কি বুঝলাম, আমার ইকোনমিতে যতগুলো সেক্টর রয়েছে প্রত্যেকটা সেক্টরই কি করছে, আমার কিছু প্রোডাক্ট তৈরি করছে এবং সেই প্রোডাক্টের দাম গভর্নমেন্ট নির্ধারণ করছে। তাহলে যদি আমি এটা বলি, তাহলে মানি ভ্যালু মানে এই ভ্যালু, এই মানি ভ্যালু, এই মানি ভ্যালু অফ অল এগ্রিগেট প্রোডাকশন, প্রাইমারি সেক্টরের প্রোডাকশন, সেকেন্ডারি সেক্টরের প্রোডাকশন অ্যান্ড টার্সিয়ারি সেক্টরের প্রোডাকশন ইন এ কান্ট্রি। তাহলে দেখো, একটা কান্ট্রির মধ্যে প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি এই তিনটে সেক্টর এর যা এগ্রিগেট প্রোডাকশন এবং তার যা কমপ্লিট কিউমুলেটিভ মালি ভ্যালু, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ন্যাশনাল ইনকাম। ক্লিয়ার হলো প্রথম পয়েন্টটা। সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে নিট ইনকাম অর আউটফ্লো অফ ফাইনাল কমোডিটিস অ্যান্ড সার্ভিসেস। এই কমোডিটিস মানে কি বলছে, দেখো আমি যদি এই প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারিকে কমোডিটির পয়েন্ট অফ ভিউ থেকে ভাঙি, তাহলে দেখা যাচ্ছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি থেকে আমরা কমোডিটি পাচ্ছি, মানে ইন্ডাস্ট্রিয়াল কমোডিটি এবং তোমার প্রাইমারি সেক্টর বা এগ্রিকালচারাল কমোডিটি, আর এটাকে আমি সার্ভিস বলছি। তাহলে কমোডিটির মধ্যে পড়ছে এই দুটো জিনিস আর সার্ভিসের মধ্যে পড়ছে একটা জিনিস, তাহলে টোটাল কমোডিটিস অ্যান্ড সার্ভিসেস। একই ডেফিনেশন ঘুরিয়ে বলা, নিট ইনকাম অ্যান্ড আউটফ্লো, মানে এবার গভর্নমেন্টকে একটু অন্যভাবে বলা হয়েছে, বুঝতে পারবে। তাহলে এই আমার দেশের মধ্যে প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি তিনটে সেক্টর রয়েছে। তাহলে তিনটে সেক্টরের প্রোডাক্ট গুলো এখানে তৈরি হচ্ছে, তিনটে সেক্টরের। তাহলে এই প্রোডাক্ট যেমন বাইরের দেশে যাচ্ছে, আবার তেমনি বাইরের দেশ থেকে ভেতরেও ঢুকছে, মানে কখনো কখনো আমার দেশে আসছে, কখনো কখনো আমার দেশ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু এই ডেফিনেশনে দেশের বাইরের কনসেপ্টের কথা বলেনি, এখানে বলা হচ্ছে তোমার দেশে যা তৈরি হচ্ছে তার কিছু জিনিস তুমি বাইরেও বার করছো, আবার বাইরের থেকে কিছু জিনিসকে তুমি কিনছো, মানে তোমার থেকে কিছু টাকা বাইরে বেরিয়ে যাচ্ছে, তোমার থেকে কিছু টাকা ভেতরে অ্যাড হচ্ছে। তাহলে কিছু টাকা বাইরে বেরোচ্ছে, কিছু টাকা ভেতরে অ্যাড হচ্ছে, তাই না? তাহলে এই কত টাকা বাইরে বেরিয়ে গেল, ধরো তুমি আলটিমেটলি কিউমুলেটিভ যোগ করলে, মানে দেখা যাচ্ছে এই প্রথম যোগফলটা যেখান থেকে তুমি কোনো কিছু বাইরে বার করোনি, দেখা যাচ্ছে তোমার টোটাল টাকাটা কত, 1000 টাকা। 1000 টাকা। এবার 1000 টাকা হচ্ছে তোমার টোটাল মানি ভ্যালু অফ অল এগ্রিগেট প্রোডাকশন। এখান থেকে তুমি 200 টাকার জিনিস বাইরে বিক্রি, মানে তুমি অন্য দেশ থেকে নিয়েছো, যেটা তোমার দেশে প্রোডাকশন হয় না, আর দেখা যাচ্ছে 300 টাকার জিনিস তুমি অন্য দেশে বিক্রি করেছো। তাহলে আলটিমেটলি কিউমুলেটিভলি দেখা যাচ্ছে 1000 প্লাস 100, মানে তোমার দেশের ন্যাশনাল ইনকাম কত, 1100 টাকা। এই জিনিসটা আমি তোমাদের এই জায়গাটাতে মেজারমেন্ট জিডিপি জিএনপি তে ভালো করে বোঝাবো। তাহলে এখানে আরো এলাবোরেটলি বললো, তুমি বাইরের দেশে নিয়ে যেতে পারো, বাইরের দেশ থেকে আবার আনতে পারো, এই সমস্ত কনসেপ্টের বেসিসে হয়ে যাচ্ছে নেট ইনকাম অ্যান্ড আউটফ্লো অফ ফাইনাল কমোডিটিস অ্যান্ড সার্ভিসেস। ক্লিয়ার? ক্লিয়ার। এবার দেখো, আবার একটা কথা বলছে, ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে ওয়াই, আর ওয়াই ইকুয়ালস টু কি বলা হচ্ছে, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। কি জিনিস, এই সি মানে হচ্ছে কনজাম্পশন, আই মানে ইনভেস্টমেন্ট, জি মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্স মানে এক্সপোর্ট আর এম মানে ইম্পোর্ট। তাহলে এতগুলো জিনিসকে যোগ করলে বা বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি ন্যাশনাল ইনকাম পাচ্ছি। এবার দেখো, এই গল্প, এটা বোঝার জন্য আমি একটা গল্প বলবো তোমাকে, এই গল্পটার মধ্যে ডেইলি লাইফের গল্প, এই গল্পের মধ্যে তোমার ন্যাশনাল ইনকাম কভার আপ হয়ে যাবে। যেমন ধরো আজকে তুমি বিগ বাজারে গেছো, তোমার মা তোমাকে একটা ফর্দ ধরিয়ে দিয়েছে, তোমার মা, যে বাবা তুই এই জিনিসগুলো কিনে নিয়ে আয়। তাহলে বিগ বাজার হচ্ছে একটা, মানে বিরাট বড় জায়গা যেখানে সমস্ত কিছু পাওয়া যায়। সেখানে জামা প্যান্ট থেকে শুরু করে তুমি চাল ডালও পেতে পারো, তুমি কম্বল থেকে শুরু করে তুমি সাবান পর্যন্ত সব পাবে, সার্ফ এক্সেল, সেই জামা কাপড় এবং তাকে ধোয়া থেকে শুরু করে সব তুমি পেয়ে যাবে, তাই না? তাহলে তুমি বিগ বাজারে গেছো ফর্দ নিয়ে সব কেনার জন্য। তাহলে তুমি কি করছো, তুমি এই বিগ বাজারে গিয়ে তুমি কিছু জিনিস খাবার কিনছো, মানে ফুড পয়েন্ট অফ ভিউ থেকে তুমি কিছু টাকা খরচা করছো, মানে কি তুমি ধরো কিছু টাকার চাল কিনেছো, ডাল কিনেছো, চিনি কিনেছো, ফুডে খরচা করছো। এবার তুমি ফুড ছাড়া আদার এক্সপেন্ডিচারে তুমি কিছু টাকা খরচা করছো, তার মানে কি, তার মানে হচ্ছে তুমি ধরো কিছু কিছু সাবান কিনেছো বা জামা কিনেছো বা তোমার হতে পারে টাওয়াল কিনেছো, এরকম ভাবে তুমি কিছু জিনিস কিনেছো, যে তাহলে ফুড ছাড়া তুমি অন্যান্য কিছু জিনিস কিনেছো, ঠিক আছে?
এবার দেখা যাচ্ছে যে তুমি এত কিছু কেনার পরেও তোমার হাতে কিছু টাকা হয়তো রয়েছে, যে তুমি আরো কিছু কিনতে পারো। এবার তুমি এই জিনিসগুলোকে একটা বাস্কেটে ভরলে এটা চাল, ডাল, চিনি বা তোমার ক্লোথস বা যে যে জিনিসগুলো তুমি কিনেছো সেগুলো একটা বাস্কেটে ভরে তুমি একটা পেমেন্টের পেমেন্টের ইয়েতে দাঁড়িয়ে রয়েছো, যে তুমি ওর পেমেন্ট করবে। ঠিক আছে, পেমেন্ট করবে। এবার এই পেমেন্ট করার জন্য যখনই দাঁড়িয়েছো, হঠাৎ করে তোমার পাশের লাইনে আর একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে তোমার মতো করে। তুমি বলছো, আরে ভাই তুই, ভগবানের কি অসীম কৃপা যে তোকে আমি এখানে দেখতে পাচ্ছি। কেন? কারণ বলছে ভাই বিরাট বিপদ হয়ে গেছে। বললাম কি বিপদ? ভাই আমি না মানে মানি ব্যাগ এনেছি, কিন্তু আমি দেখিনি যে আমার এটিএম কার্ডটা আনা হয়নি। আমার মানি ব্যাগে মাত্র 1,000 টাকা ছিল, কিন্তু আমার না 50 টাকা শর্ট পড়ছে। ভাই প্লিজ দে না, তুই তো আমার এত প্রিয় প্রিয় বন্ধু, এতদিন একসাথে আমরা পড়াশোনা করেছি, প্লিজ 50 টাকা দিতে পারবি না? আমি তোকে দিয়ে আসবো, টাকাটা তোর বাড়ি থেকে দিয়ে আসবো, তোর কোনো চিন্তা নেই। তুমি ভাবছো সত্যি তো এই বিপদে পড়েছে, এর 50 টাকা লাগবে, তাহলে এই 50 টাকা তো দেওয়া উচিত। তো তুমি বলেছো ঠিক আছে, আমার কাছে তো আরো এক্সট্রা টাকা রয়েছে মানি ব্যাগে। তুমি কি করলে, 50 টাকা দিয়ে দিলে, 50 টাকা দিয়ে দিলে। দেখবে এই গল্পটা থেকে আমি পুরো দেশকে লিঙ্ক করব, টোটাল এই y = c+i+g+x-m কে লিঙ্ক করবো। ঠিক আছে, কিভাবে? এবার দেখো, তাহলে কি তুমি তাকে 50 টাকা দিলে, তাহলে এবার তুমি 50 টাকা দেওয়ার পরে তুমি বাড়িতে চলে এসছো। ঠিক আছে, ও বলেছে তোমাকে, ভাই তোকে আমি বিকেলে গিয়ে দিয়ে আসবো, বিকেলে গিয়ে টাকাটা দিয়ে আসবো। বলছে ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই। তুমি ফর্দটা নিয়ে বসেছো, তুমি এবার হিসাব করতে বসেছো আমি কি করলাম। আমি ফুড কিনেছি, মানে আমি চাল কিনেছি 100 টাকার, আমি ডাল কিনেছি 50 টাকার, আমি চিনি কিনেছি 150 টাকার। তার মানে আমি টোটাল কত টাকা খরচা করেছি? আমি টোটাল 300 টাকা ফুডে খরচা করেছি। ঠিক আছে, ফর্দ দেখছো, ফর্দ দেখে দেখে তুমি দেখছো যে আমি কত টাকা মানি ব্যাগে নিয়ে গেছিলাম। ঠিক আছে, নেক্সট যেটা সেটা হচ্ছে তুমি জামা কাপড় নিয়ে দেখলে তুমি 1,000 টাকার জামা কাপড় কিনেছো। ঠিক আছে, বা আদার জিনিসপত্র কিনেছো। তাহলে তুমি টোটাল কত টাকা খরচা করেছো? 1,300 টাকা খরচা করেছো। আরো 50 টাকা তুমি তোমার বন্ধুকে দিয়েছো। তাহলে এই 1,300 টাকার সাথে আরো 50 টাকা যোগ হচ্ছে, তোমার টোটাল এক্সপেন্ডিচার কত হচ্ছে? 1,350 টাকা। 1,350 টাকা এখনো অব্দি তোমার বন্ধু টাকা দিয়ে যায়নি। তাহলে আরো 50 টাকা তুমি খরচা করেছো, তোমার বন্ধুকে দিয়েছো। তাহলে তিনটে ভাবে তুমি খরচা করেছো। ঠিক আছে, এবং দেখা যাচ্ছে এই তিনটে ভাবে খরচা করার পরেও তোমার হাতে দেখা যাচ্ছে আরো 100 টাকা রয়েছে, তোমার মানি ব্যাগে পড়ে রয়েছে। 100 টাকা, 100 টাকা তোমার মানি ব্যাগে পড়ে রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এই গল্পটাকে ভালো করে লিঙ্ক করো। এবার বিকেল বেলা তোমার বন্ধু এসছে। বন্ধু তিন ধরনের হয়। ঠিক আছে, ফ্রেন্ড কত ধরনের হয়? তিন ধরনের হয়। একটা হচ্ছে একদম পাংচুয়াল ফ্রেন্ড, দারুণ ভালো বন্ধু। ভাই দেখো, তুমি আমাকে 50 টাকা দিয়েছিলে, এই নাও তোমার 50 টাকা, এই নাও তোমার 50 টাকা, আমি তোমাকেই 50 টাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ও বলছে বেশ ভালো, কারণ ও বলেছে ভাই তুমি আমাকে বিপদে হেল্প করেছিলে, এখন নাও আমি তোমাকে 50 টাকা দিয়ে দিলাম। এটা এক ধরনের বন্ধু। ঠিক আছে, দ্বিতীয় যে বন্ধু সেটা হচ্ছে, ও বলছে যে দেখ ভাই, তুই বহুদিনের পুরনো বন্ধু, তুই আমাকে 50 টাকা দিয়েছিস, বুঝতে পারছিস 50 টাকা কেন নিবি, 5 টাকা তো ছাড়তেই পারিস না। তো এক্লিয়ার্স ফেক্লিয়ার্স খেয়ে নিয়েছি ভাই, তুই 45 টাকাই নে। ঠিক আছে, এরা মোটামুটি এই ধরনের বন্ধুই বেশি। আর আরেক বন্ধু হচ্ছে খুব সৎ বন্ধু। ঠিক আছে, ও বলছে দেখো ভাই, তুমি আমাকে 50 টাকা আমাকে আমার বিপদের সময় হেল্প করেছিলে, আমি তোমাকে 55 টাকা দিচ্ছি, 5 টাকা তুমি আমাকে বিপদে হেল্প করার জন্য তোমাকে আমি এক্লেয়ার্স খাওয়ার জন্য দিচ্ছি। এই বন্ধু রেয়ার সমাজে। তাহলে আলটিমেটলি তুমি 50 টাকা তোমার বন্ধুকে দিয়েছো, তাহলে তোমার আউটকাম বা রিটার্ন আসতে পারে তিনটে ভাবে। 50 টাকাই আসতে পারে, 5 টাকা কম আসতে পারে, আর 55 টাকা বেশি আসতে পারে। ডিপেন্ড করছে তোমার কত টাকা আসছে, তোমার বন্ধু কি প্রকারের। তাই তো? এবার দেখো এই টোটাল গল্পটাকে আমি ইন্ডিয়ান একটা কন্টিনেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাখ্যা করছি। কিভাবে? দেখো, ইন্ডিয়ান গভর্নমেন্টও, তাহলে আমি একটু হিসাব করছি আগে, এটা হিসাব করে নি। তাহলে তোমার তোমার ওয়াই মানে কি, তোমার ইনকাম বা তোমার মানি ব্যাগে কত টাকা আছে সেটা তুমি দেখতে চাইছো। তোমার মানি ব্যাগে কত টাকা রয়েছে সেটা তুমি দেখতে চাইছো। তাহলে তুমি মানে নিয়ে গেছিলে কত টাকা, তুমি কত টাকা নিয়ে বিগ বাজারে গেছো, সেই হিসাবটা তুমি করছো কিভাবে? 300 টাকার ফুড মেটেরিয়ালে আমি খরচা করেছি, প্লাস 1,000 টাকার আমি আদার্স খরচা করেছি। আমি 50 টাকা বন্ধুকে দিয়েছি 50 টাকা আমি বন্ধুকে দিয়েছি। ঠিক আছে,
আমার বন্ধু আমাকে 55 টাকা ফেরত দিয়েছে, ঠিক আছে। বেসিক্যালি এগুলো কি হয়, এগুলো তো তোমার তোমার টোটাল মানে কত টাকা তোমার ছিল সেই পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে, মানে আলটিমেটলি দেখো এখানে কি হচ্ছে, তুমি 50 টাকা দিয়েছো আর 5 টাকা তোমার কাছে মানে রিটার্ন এসছে, এবং এত কিছুর পরেও তোমার মানি ব্যাগে কত টাকা পড়ে রয়েছে, 100 টাকা পড়ে রয়েছে। বা তুমি একটা কাজ করো, 45 করে দাও, তোমার বন্ধু যেহেতু তোমাকে ধরো মনে করো কম দিয়েছে 45, আর 100 টাকা তোমার কাছে রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো আলটিমেটলি এই টোটাল জিনিসটা তোমার কি, এটা ফুডে খরচা, এটা আদার মেটেরিয়ালে খরচা, আর এই টোটাল জিনিসটা হচ্ছে তোমার কিউমুলেটিভ কত হচ্ছে, তোমার 5 টাকা এক্সট্রা খরচা হয়েছে। দেখো কেন এক্সট্রা খরচা হয়েছে তোমার 5 টাকা, কারণ তোমার বন্ধু তোমাকে 45 টাকা ফেরত দিয়েছে, এবং এত কিছুর পরেও তোমার কাছে কত টাকা পড়ে রয়েছে, 100 টাকা পড়ে রয়েছে। এত কিছুর পরেও তোমার কাছে 100 টাকা পড়ে রয়েছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট, এই 100 টাকা তুমি গিয়ে ব্যাংকে রাখবে, তাই না? তাহলে এবার তোমার মানি ব্যাগে কত টাকা টোটাল তাহলে তুমি নিয়ে গেছিলে, তাহলে দেখো আলটিমেটলি তোমার 300 টাকা, 1300 টাকা, আর এখানে 5 টাকা, এবং আলটিমেটলি 100 টাকা, মানে 1450 টাকা বা 1405 টাকা তোমার হিসাব মতো তোমার খরচা হয়েছে, ঠিক আছে। কারণ তোমার কাছে রিটার্ন চলে এসেছে, 5 টাকা বেশি চলে গেছে, তাহলে এখানে হচ্ছে 1300, এটা 1400, তাহলে 1405 টাকা তোমার খরচা হয়েছে। তার মানে আলটিমেটলি তার মানে আলটিমেটলি এই পরিমাণ টাকা নিয়ে তুমি গেছিলে বা কাটছাট করে তোমার এরকম টাকা খরচা হয়েছে, তাই না? এবার দেখো এই গভর্নমেন্টও সারা বছরে এরম ভাবেই খরচাটা করে। কিরম ভাবে? গভর্নমেন্ট আমাদের জন্য খাওয়া খাওয়া দাওয়া মানে সারা দেশের মানুষের খাওয়ার জন্য কিছু টাকা খরচা করে, মনে করো সেইটা 300 টাকা। গভর্নমেন্ট কিছু টাকা খরচা করছে তোমাকে, তোমার খাওয়ার জন্য, রেশন দেওয়া হোক বা এগ্রিকালচারাল ফিল্ডে অনুদান দেওয়া হোক, সাবসিডি দেওয়া হোক, এই সমস্ত কিছু কারণে গভর্নমেন্ট কিছু টাকা কনজামশন করে খাবার টাবারের ক্ষেত্রে। এর বাইরে গভর্নমেন্ট কিছু আদার্স কিছু প্রকল্প, গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প রয়েছে, বা গভর্নমেন্ট তোমার হতে পারে রাস্তাঘাট মেরামত করে দেয়, এবং বিভিন্ন প্রকার মেশিনারি চালানোর জন্য গভর্নমেন্ট অন্যান্য কিছু খরচা করে। গভর্নমেন্ট কিছু জিনিস এক্সপোর্ট করে, মানে বন্ধুকে যেমন তুমি টাকাটা পাঠিয়ে দিচ্ছ, গভর্নমেন্ট কিছু জিনিস ইম্পোর্ট করে। তাহলে গভর্নমেন্টের ইম্পোর্ট বেশি হতে পারে, গভর্নমেন্টের ইম্পোর্ট কম হতে পারে, গভর্নমেন্টের এক্সপোর্ট বেশি হতে পারে, এক্সপোর্ট কম হতে পারে। মানে তুমি 50 টাকা দিয়ে 50 টাকা ফেরত পেতে পারো, 45 টাকা ফেরত পেতে পারো, 55 টাকা ফেরত পেতে পারো, ডিপেন্ড করছে তুমি বেশি এক্সপোর্ট করছো না ইম্পোর্ট করছো। অ্যান্ড ফাইনালি যদি দেখা যায় এই 100 টাকা গভর্নমেন্টের কাছে থাকে, এবং মানে সমস্ত খরচা টরচা করার পরে 100 টাকা গভর্নমেন্ট ইনভেস্ট করে, তাহলে আমি বলতে পারি যেটা খাদ্যদ্রব্যে খরচা হয় তার নাম দিচ্ছি আমরা কনজামশন, ঠিক আছে। যেটা তোমার আদার মেটেরিয়ালে খরচা হয় তার নাম দিচ্ছি আমি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, অন্য নাম। এই এই 100 টাকাকে আমি বলছি ইনভেস্টমেন্ট, একে বলছি আমি এক্সপোর্ট, আর একে বলছি আমি ইম্পোর্ট। তাহলে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট হলো, তাহলে একে আমি বলছি এক্সপোর্ট, একে বলছি আমি ইম্পোর্ট। তাহলে আমি এই কনজামশনের নিলাম সি, মানে কনজামশনের আমি এখানে নিয়েছি সি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের আমি নিয়েছি জি, আমি ইনভেস্টমেন্টের নিয়েছি প্লাস আই, প্লাস আমি এক্সপোর্ট মানে এক্স মাইনাস এম, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, মানে এটাকে এক্সপোর্টকে আমি এক্স বলছি, ঠিক আছে, এক্সপোর্টকে আমি এক্স বলছি, এক্স, তাহলে এক্স মাইনাস এম। তাহলে এই টোটাল জিনিসটাই হচ্ছে গভর্নমেন্টের ন্যাশনাল ইনকাম ওয়াই। তাহলে দেখো ওয়াই ইকুয়ালস টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, সি প্লাস জি প্লাস আই প্লাস দেখো এক্স মাইনাস এম। তাহলে এই সি ফর কনজামশন মানে গভর্নমেন্ট কত টাকা ফুডে খরচা করছে, আই মানে কি ইনভেস্টমেন্ট, জি মানে কি খাদ্যদ্রব্য ছাড়া অন্যান্য কিসে খরচা করছে, এক্স মানে এক্সপোর্ট, এম মানে ইম্পোর্ট। ক্লিয়ার হলো এই জায়গাটা? ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে তোমার গভর্নমেন্ট কত ভাবে, দেখো তাহলে গভর্নমেন্টের টাকা কত, হাতে কত টাকা আছে, মানি ব্যাগে কত টাকা আছে, সেটা মেজার করার 3টে অপশন। একটা হচ্ছে গভর্নমেন্ট কি করতে পারে, প্রাইমারি সেক্টরে যা যা প্রোডাক্ট বেরোচ্ছে সেই টাকাটাকে যোগ করছে, সেকেন্ডারি সেক্টরে যা যা প্রোডাক্ট বেরোচ্ছে সেই টাকাটাকে যোগ করছে, টার্সারি সেক্টরে যা যা প্রোডাক্ট বেরোচ্ছে সেই টাকাটাকে যোগ করছে। তাহলে 3টে টাকাকে যোগ করলে যে টাকা হয় সেটাই গভর্নমেন্টের ইনকাম, তাই বলছে মানি ভ্যালু অফ অল এগ্রিগেট প্রোডাকশন ইন এ কান্ট্রি। অথবা বলছে গভর্নমেন্ট এই সমস্ত জিনিস বিক্রি করে বা আলটিমেটলি কিছু জিনিস এক্সপোর্ট ইম্পোর্ট করে যা টাকা পাচ্ছে, ফাইনাল কনজামশন অ্যান্ড ফাইনাল সার্ভিসেস মানে এক্সপোর্ট ইম্পোর্ট বাদ দিয়ে সেটা হয়ে যাচ্ছে আমার গভর্নমেন্টের ন্যাশনাল ইনকাম। এবং লাস্টলি যেটা বলা হচ্ছে ওয়াই,
এটা হচ্ছে, তো আমি তোমাকে বিগ বাজারের গল্প বললাম, মানে তুমি তোমার মানি ব্যাগে কত টাকা রয়েছে, তুমি কত টাকা তুমি খাদ্যদ্রব্যে খরচা করছো, কত টাকা খাদ্যদ্রব্য ছাড়া অন্যান্য দ্রব্যে খরচা করেছো, কত টাকা তুমি ইনভেস্টমেন্ট করেছো, কত টাকার এক্সপোর্ট বা ইম্পোর্ট করেছো, তার কিউমুলেটিভ যোগফল হচ্ছে তোমার ন্যাশনাল ইনকাম। তাহলে এরম ভাবে তোমাকে ন্যাশনাল ইনকাম বলে দেবে, ন্যাশনাল ইনকাম বলে তোমাকে হয়তো অপশন দিয়ে দেবে, তোমাকে এখান থেকে টিক করতে হবে অ্যাকচুয়ালি কোনটা হবে। যে কোনো একটা তোমার অপশনে থাকবে এ বি সি তে, তুমি সেটাকে টিক করবে, ঠিক করবে, ঠিক আছে। তাহলে এটা গেল আমার ন্যাশনাল ইনকামের ডেফিনেশন এবং আমার সেক্টরস অফ ইকোনমি। তাহলে একবার রিক্যাপ করে নিই আমরা কি কি পড়লাম। আমরা পড়লাম একটা ইকোনমিতে তিনটে সেক্টর হতে পারে, একটা প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর অ্যান্ড টার্সিয়ারি সেক্টর। নেক্সট আমরা জানলাম প্রাইমারি সেক্টর ডিলস উইথ এগ্রিকালচার, সেকেন্ডারি সেক্টর ডিলস উইথ ইন্ডাস্ট্রি অ্যান্ড টার্সিয়ারি সেক্টর ডিলস উইথ সার্ভিস সেক্টর। এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিস সেক্টর কত পার্সেন্ট শেয়ারিং? 17%-এর কাছাকাছি, 34%-এর কাছাকাছি, 55%-এর কাছাকাছি এদের জিডিপিতে শেয়ারিং। তাহলে ম্যাক্সিমাম জিডিপিতে ইন ইন্ডিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে ম্যাক্সিমাম জিডিপিতে শেয়ারিং কার বেশি? টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টরের। আচ্ছা, ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট জেনারেশন মানে ম্যাক্সিমাম মানুষ ইনভলভ কোন সেক্টরে? এগ্রিকালচারাল সেক্টরে ম্যাক্সিমাম মানুষ ইনভলভ। ক্লিয়ার? এইটুকু আমরা জানলাম। এবার আমরা জানলাম কি? এবার আমরা জানলাম হচ্ছে ন্যাশনাল ইনকাম কাকে বলে। এই প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর অ্যান্ড টার্সিয়ারি সেক্টর যা যা প্রোডাক্ট তৈরি করছে তার মানি ভ্যালুকে যদি আমি যোগ করি তাহলে হয়ে যাবে গভর্নমেন্টের ন্যাশনাল ইনকাম। বা আমি কি করতে পারি, y ইকুয়ালস টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এটা করলেও আমার কি হয়ে যাবে? আমার হয়ে যাবে ন্যাশনাল ইনকাম। মানে কি? y মানে হচ্ছে তোমার ন্যাশনাল ইনকাম, সি মানে হচ্ছে তোমার কনজাম্পশন মানে ফুডে কত টাকা খরচা হচ্ছে, আই মানে কি ইনভেস্টমেন্ট, জি মানে ফুড ছাড়া অন্যান্য কিছু কি খরচা হচ্ছে, এবং এক্সপোর্ট ইম্পোর্ট, এর কিউমুলেটিভ যোগফলটা হয়ে যাবে আমার ন্যাশনাল ইনকাম। তাহলে এইটুকু আমরা এখন অবধি পড়েছি। এন্ড ফাইনালি যদি চলে যাই মেজারমেন্ট, তাহলে এই যে ন্যাশনাল ইনকামকে আমি মেজার করব, কতগুলো স্টেপের মাধ্যমে মেজার করব? আমি তিনটে পদ্ধতিতে মেজার করতে পারি। কি? একটা হচ্ছে ইনকাম মেথড বা ফ্যাক্টর কস্ট মেথড, বা এক্সপেন্ডিচার মেথড বা কনজাম্পশন মেথড, অথবা প্রোডাকশন মেথড বা আউটপুট মেথড। তাহলে আমি একই জিনিস দেখবে, একই কথা, এই যে তিনটে কথা আমি বলেছি, এই তিনটে কথাই ঘুরিয়ে ফিরিয়ে আবার বিভিন্ন ভাবে বলা। মানে আমি মেজার করতে পারি ন্যাশনাল ইনকামটাকে, যে আমার গভর্নমেন্টের কত টাকা ন্যাশনাল ইনকাম। তাহলে আমি ইনকাম মেথডের মাধ্যমে বার করতে পারি, আমি এক্সপেন্ডিচার মেথডের মাধ্যমে বার করতে পারি, আমি প্রোডাকশন মেথডের মাধ্যমে বার করতে পারি, বা আউটপুট মেথডের মাধ্যমে বার করতে পারি। আমি প্রথমে বলে দিই প্রোডাকশন মেথড বা আউটপুট মেথডের মাধ্যমে। দেখো, এই ডেফিনেশন আর এই ডেফিনেশনের মধ্যে কোনো ভ্যারিয়েশন নেই। 1 নাম্বার ডেফিনেশন আর 3 নাম্বার প্রোডাকশন মেথডের মধ্যে কোনো ভ্যারিয়েশন নেই। মানে আমার ইকোনমিতে এই যে বললাম প্রোডাকশন মেথডের সঙ্গে 1 নাম্বারের কোনো ডিফারেন্স নেই। মানে আমার ইকোনমিতে প্রাইমারি সেক্টর যা প্রোডাকশন করছে, সেকেন্ডারি সেক্টর যা প্রোডাকশন করছে, এন্ড টার্সিয়ারি সেক্টর যা প্রোডাকশন করছে, তার ফাইনাল ভ্যালু, তাহলে ফাইনাল গুডস ভ্যালু বা সার্ভিসেস ভ্যালু। তাহলে প্রোডাকশন মেথডের মাধ্যমে প্রোডাকশন যারা করছে, প্রাইমারি সেক্টর থেকে যা প্রোডাকশন হচ্ছে তার ফাইনাল ভ্যালু, সেকেন্ডারি সেক্টর থেকে যা প্রোডাকশন হচ্ছে তার ভ্যালু, এন্ড টার্সিয়ারি সেক্টর থেকে যা প্রোডাকশন হচ্ছে তার ভ্যালু। তাহলে এটা কি বলছি আমরা? এটাকে আমরা বলছি হচ্ছে প্রোডাকশন বা আউটপুট মেথডের মাধ্যমে ন্যাশনাল ইনকাম। তাহলে এই ভ্যালু, মানি ভ্যালুটাকে যোগ করো, এই মানি ভ্যালুটাকে যোগ করো, এই মানি ভ্যালুটাকে যোগ করো, তাহলে সেটা হয়ে যাবে তোমার প্রোডাকশন বা আউটপুট মেথডের মাধ্যমে আমার ন্যাশনাল ইনকামের মেজারমেন্ট। এবার হচ্ছে এক্সপেন্ডিচার এর মাধ্যমে কিভাবে হচ্ছে, বা ইনকাম মেথডের মাধ্যমে কি করে আমরা ন্যাশনাল ইনকাম পাচ্ছি। যদি আমি এক্সপেন্ডিচারের কথাটা আগে বলি তাড়াতাড়ি হয়ে যাবে। ধরো একজন সাধারণ মানুষ রয়েছে, তো এই সাধারণ মানুষ, ধরো 1000 টাকায় হচ্ছে স্যালারি, এর স্যালারি হচ্ছে মান্থলি স্যালারি কত? 1000 টাকা, 100 টাকা মান্থলি স্যালারি, মনে করো 100 টাকা। আচ্ছা, এই 100 টাকা ওর কি রয়েছে? ওর স্যালারি। আচ্ছা, আমি জানি না ওর স্যালারি কত, সাপোজ আমি জানি না ওর স্যালারি কত, আমি বার করতে চাইছি ওর স্যালারি কত, কিন্তু আমি এটা জানি ও ও প্রত্যেক মাসে 90 টাকা খরচা করে এবং 10 টাকা সঞ্চয় করে, মানে 10 টাকা সেভ করে, মানে সেভিংস, আর 90 টাকা এক্সপেন্ডিচার করে, মানে খরচা করে, বিভিন্ন সাংসারিক খরচা করে। তার মানে আমি বলতে পারি ওর ইনকাম কত? পারি বলতে। কি করে পারি? এই 90 + 10 কে যোগ করলে আমি বলতে পারি ওর ইনকাম হচ্ছে 100 টাকা। আমার ইনকামটাই তো বার করা দরকার, মেজারমেন্ট এক্সপেন্ডিচার মেথডের মাধ্যমে, মানে ও কত টাকা এক্সপেন্ডিচার করছে আর কত টাকা সেভিং করছে, সেই টাকাটা যোগ করে আমি কি করতে পারি? গভর্নমেন্টের ন্যাশনাল ইনকাম পেতে পারি। তাহলে একটা গভর্নমেন্ট সারা বছরে কত টাকার এক্সপেন্ডিচার করছে এবং ফাইনালি কত টাকা সেভিংস করছে, এই দুটোর যোগফলই হয়ে যাবে ওই গভর্নমেন্টের ন্যাশনাল ইনকাম।
তাহলে আমি প্রথমত প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টরে যা যা প্রোডাকশন হচ্ছে সেই প্রোডাকশন ভ্যালুটাকে যোগ করেও আমি প্রোডাকশন মেথডের মাধ্যমে ন্যাশনাল ইনকাম পেতে পারি। আমি এই গভর্নমেন্ট সারা বছর কত টাকা খরচা করছে এবং কত টাকা সেভ করছে তার যোগ করেও আমি কি এক্সপেন্ডিচার মেথডের মাধ্যমে আমি ন্যাশনাল ইনকাম পেতে পারি। ক্লিয়ার? আর একটা ফাইনালি রয়েছে ইনকাম মেথডের মাধ্যমে। ইনকাম মেথড মানে এই লোকটার মান্থলি ইনকাম 1,000 টাকা, তো সেটা তো ইনকাম মেথডের মাধ্যমে পেতে পারি। আচ্ছা এবার দেখো প্রাইমারি সেক্টরে যে মানুষগুলো ইনভলভ রয়েছে, প্রাইমারি সেক্টরে যে মানুষগুলো ইনভলভ রয়েছে তাদের কথা আমি বলছি, ঠিক আছে? আমি সেকেন্ডারি সেক্টরে যে মানুষগুলো ইনভলভ রয়েছে তার কথা বলছি, এরা সেকেন্ডারি সেক্টরে যে মানুষগুলো রয়েছে তার কথা বলছি, অ্যান্ড টার্সিয়ারি সেক্টরে যে মানুষগুলো রয়েছে তার কথা আমি বলছি। তাহলে এটা হচ্ছে টার্সিয়ারি সেক্টরে এই মানুষগুলো রয়েছে। তিনটে কালারের মানুষ তিনটে সেক্টরে কাজ করছে। প্রত্যেকটা সেক্টরে আমাদের কি জানো তো, আমাদের ইকোনমিতে 4টে ফ্যাক্টর রয়েছে। 4 ফ্যাক্টরস অফ ইকোনমি। আমরা সেকেন্ড চ্যাপ্টার যখন পড়বো 4টে ফ্যাক্টর রয়েছে ইকোনমিতে। ইকোনমিতে 4খানা ফ্যাক্টর রয়েছে। কি রয়েছে? তাকে আমরা বলি ল্যান্ড। ল্যান্ড নামক একটা ফ্যাক্টর রয়েছে। কি ফ্যাক্টর রয়েছে? লেবার। লেবার নামক একটা ফ্যাক্টর রয়েছে। আমার ইকোনমিতে ক্যাপিটাল নামক একটা ফ্যাক্টর রয়েছে। ক্যাপিটাল। এন্ড ইকোনমিতে 4 যে ফ্যাক্টর সেটা হচ্ছে এন্টারপ্রাইজ। তাহলে আমার ইকোনমিতে 4টে ফ্যাক্টর রয়েছে, ঠিক আছে? তুমি যে কোনো জায়গায় চলে যাও, প্রাইমারি সেক্টরে চলে যাও, সেকেন্ডারি সেক্টরে চলে যাও, টার্সিয়ারি সেক্টরে চলে যাও, প্রত্যেকটা সেক্টরে 4টে ফ্যাক্টর কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ। সেকেন্ডারি সেক্টরে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ। প্রাইমারি সেক্টরে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ। ক্লিয়ার জায়গাটা একদম? তাহলে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ আমাদের প্রত্যেকটা সেক্টরের ফ্যাক্টর হিসাবে ইনক্লুডেড রয়েছে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, অ্যান একাডেমি। তাহলে এই অ্যান একাডেমির মধ্যেও 4টে ফ্যাক্টর রয়েছে। কিভাবে? একটা ল্যান্ড রয়েছে। কি ল্যান্ড? অ্যান একাডেমি যদি তার অফলাইন ক্লাস বা অনলাইন ক্লাস কন্ডাক্ট করতে চায় তাহলে তার একটা নিজস্ব ভূমি লাগবে, ল্যান্ড লাগবে, যার উপর একটা বাড়ি লাগবে, একটা স্কুল লাগবে, যার উপরে দাঁড়িয়ে সে অনলাইন ক্লাস হোক আর অফলাইন ক্লাস হোক কন্ডাক্ট করবে। তাহলে অ্যান একাডেমির একটা ল্যান্ড লাগবে। এবার এই অ্যান একাডেমিতে কিছু লেবার কাজ করবে। যেমন আমি এই যে গলা ফাটিয়ে ফাটিয়ে তোমাদের ইকোনমিক্স বোঝাচ্ছি, তাহলে কেউ না কেউ লেবার দিচ্ছে, কেউ না কেউ লেবার দিচ্ছে, তাই না? তাহলে অ্যান একাডেমিতে লেবার কাজ করছে। কেউ হচ্ছে নোট তৈরি করছে, কেউ নোট প্রিন্ট করছে, কেউ নোট সার্ভ করছে, কেউ মাইনে নিচ্ছে, কেউ ঘর পরিষ্কার করছে। সবটাই কি? অ্যান একাডেমির লেবার। এই অ্যান একাডেমিতে কিছু ক্যাপিটাল রয়েছে। এই ক্যাপিটাল যদি না থাকতো, আজকে আমি যেটা দিয়েছি, যে পেনটা দিয়ে লিখছি, এই যে মার্ক করছি, এই জিনিসটার দাম 5,000 টাকা। আমি যে ডেস্কটপে ক্লাস নিচ্ছি তার দাম 60,000 টাকা, ঠিক আছে? আমি যে ওয়াইফাই ইউজ করছি মানে অ্যালায়েন্সের ব্রডব্যান্ড, পার মান্থ আমি তাকে 800 টাকা করে দিচ্ছি। আমি এই যে কেবিল কানেকশনটা নিলাম, এবং এরকম ভাবে আমার কিছু ক্যাপিটাল রয়েছে। আমি সেই ক্যাপিটালটাকে আমি খরচা করছি বা সেই ক্যাপিটালটাকে আমি কাজে লাগাচ্ছি ইকোনমিতে, ঠিক আছে? এবং আলটিমেটলি এই সমস্ত কিছু কেনার পরে আমি কি তোমাদের থেকে মাইনে পাচ্ছি, সেটা হয়ে যাবে কি? সেটাই আমার ক্যাপিটাল। মানে এই যে ল্যাপটপের টাকা খরচা করলাম, কত? 60,000 টাকা, ব্রডব্যান্ড 1,000 টাকা, বা রাইটিং প্যাড 10,000 টাকা। তাহলে আমার এই যে কত হচ্ছে? 6,000, মানে 60,000, 70,000, 70,000, 71,000 টাকা খরচা হলো, ঠিক আছে? এবার আমি এখান থেকে কিছু মাইনে পাচ্ছি। মাইনে পাওয়ার পরে এই টাকাটা বাদ দেওয়ার পরে যে টাকাটা পড়ে থাকবে সেটাই আমার ক্যাপিটাল। এবার হতে পারে আমি 71,000 টাকা খরচা করে আমি পেলাম 50,000 টাকা। হতে পারে আমি 71 টাকা খরচা করে আমি 1,00,000 টাকা পেলাম, 1,00,000 টাকা পেলাম। তাহলে আমার কি হতে পারে? আমার লাভ হতে পারে, আমার লস হতে পারে। তাহলে এই অ্যান একাডেমিকে চালাচ্ছে কে? এন্টারপ্রাইজ, একটা অথরিটি। মানে আমি স্বয়ং কি করছি? আমি এই অ্যান একাডেমিকে চালাচ্ছি, মানে আমার একটা ল্যান্ড রয়েছে, আমি লেবার দিচ্ছি, আমি স্টুডেন্টদের পড়িয়ে যে মাইনে পাচ্ছি তাতে আমার লাভ বা লস হচ্ছে। তাহলে এন্টারপ্রাইজের কি হয়? আইদার প্রফিট না হয় লস। আমি ভাবো এত গলা ফাটিয়ে 100 জনের একটা ডেমো ক্লাস নিলাম, আমার একজন ভর্তি হলো, তাহলে আমার কি হলো? লস হলো না? এই কষ্ট করে এই ক্লাসগুলো নিলাম, আবার আমি এই ক্লাসটা নিলাম, 100 জনের মধ্যে 90% স্টুডেন্ট ভর্তি হলো, তাহলে কি হয়ে যাবে? আমার লাভ হলো। তাহলে এটাই হচ্ছে ব্যাপার। তাহলে প্রত্যেকটা সেক্টর, তুমি আজকে ব্যাংকিং সেক্টর দেখো, ব্যাংকিং সেক্টর, তাহলে ব্যাংকের
কাজ করার জন্য ব্যাংকের একটা ল্যান্ড লাগবে যার উপরে ব্যাংক দাঁড়িয়ে রয়েছে। ব্যাংকে কত এমপ্লয়ি রয়েছে, মানে তারা লেবার দিচ্ছে। ব্যাংক মানেই ক্যাপিটাল, ক্যাপিটাল দিয়ে তারা বিজনেস করছে। এবং এই ব্যাংক হচ্ছে একটা প্রাইভেট অথরিটি হতে পারে, একটা পাবলিক অথরিটি হতে পারে, মানে গভর্নমেন্ট ওনার হতে পারে, অথবা একজন ইন্ডিভিজুয়াল মানুষেরও ব্যাংক থাকতে পারে। তাহলে সেই এন্টারপ্রাইজের লাভ বা লস হয়। তুমি আজকে একজন ফার্মারের কথা ভাবো, মানে ধরো রাইস চাষ করা হচ্ছে, তাহলে সেই ফার্মারের একটা ল্যান্ড রয়েছে, সেই ল্যান্ডে ওই ফার্মারটা দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন কি লেবার খাটছে, ধান চাষ করছে, একটা ক্যাপিটাল সে পাচ্ছে এই ধান বিক্রি করে। এবং এই যা উনি সারা বছরের পরিশ্রম করেছে তার থেকে বেশি ক্যাপিটাল পেলে তার লাভ। তাহলে এই ফার্মারের এন্টারপ্রাইজ বলতে ফার্মার স্বয়ং। তুমি যে কোনো সেক্টরে চলে যাও ইকোনমিতে, চারটে ফ্যাক্টর তোমার কাছে রয়েছে, চারটে ফ্যাক্টর তোমার কাছে রয়েছে। তাহলে কি বললাম? 4 ফ্যাক্টরস অফ ইকোনমি: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড এন্টারপ্রাইজ। তাহলে আমি যদি খুব ঠান্ডা ভাবে অবজার্ভ করি, আমি কি বললাম? ইকোনমিতে ইকোনমিতে কি রয়েছে? এই তোমার ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ, যেমন প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি সেক্টর, সমস্ত সেক্টরে রয়েছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ। তাহলে এই প্রত্যেকটা সেক্টরে এইগুলো খাটছে। প্রাইমারি সেক্টরে ল্যান্ড খাটছে, প্রাইমারি সেক্টরে লেবার খাটছে, প্রাইমারি সেক্টরের তোমার ক্যাপিটাল খাটছে, প্রাইমারি সেক্টরের এন্টারপ্রাইজ খাটছে। সেম সেকেন্ডারি সেক্টরে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ খাটছে। টার্সিয়ারি সেক্টরে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ কি করছে? খাটছে। তার মানে যদি খুব ঠান্ডা ভাবে আমরা একটা জিনিস অবজার্ভ করি, তাহলে দেখা যাচ্ছে ল্যান্ড যদি খাটে, তাহলে ল্যান্ড থেকে আমরা কি পাই গো? টাকা। আমি ইনকাম মেথড বার করার চেষ্টা করছি। ইনকাম মানে টাকা কি পাচ্ছি? আমরা রেন্ট পাচ্ছি না? রেন্ট। তাহলে ল্যান্ডকে আমরা দিয়ে কি পাই? রেন্ট পাই, ভাড়া পাই। তাহলে প্রাইমারি সেক্টরে যত ল্যান্ড রয়েছে সেটা আমি ভাড়া পাচ্ছি সেখান থেকে। সেকেন্ডারি সেক্টরে যত ল্যান্ড রয়েছে তার থেকে আমি ভাড়া পাচ্ছি, এন্ড টার্সিয়ারি সেক্টরে যত ল্যান্ড রয়েছে আমি তার জন্য ভাড়া পাচ্ছি। এই লেবাররা কাজ করছে, তাহলে এই লেবারদের একটা স্যালারি দিতে হচ্ছে আমাকে পার মান্থ। তাহলে এই লেবারদের আমি কি দিচ্ছি? মাইনে দিচ্ছি বা ওয়েজেস দিচ্ছি। মাইনে দিচ্ছি বা ওয়েজেস দিচ্ছি, আমি টাকার হিসাব করছি, টাকা। তাহলে আমি কত রেন্ট পেলাম? এই গভর্নমেন্ট সমস্ত ল্যান্ড রেন্ট দিয়ে কত টাকা রেন্ট পেলো, এবং লেবার, গভর্নমেন্ট কত লেবার পেমেন্ট করলো আজ অব্দি। ক্যাপিটাল, এই গভর্নমেন্ট যে ক্যাপিটাল মানে এই সমস্ত ওয়েজেস দিয়ে রেন্ট পেয়ে আলটিমেটলি গভর্নমেন্টের লাভ হবে। যেমন অ্যান একাডেমির কিছু লাভ বা লস হচ্ছে, এই অ্যান একাডেমির টাকাটা ঢুকছে কোথায়? ব্যাংকে ঢুকছে। তোমরা ডিরেক্টলি ব্যাংক ট্রান্সফার করছো। তাহলে আমি ব্যাংকে টাকাটা রাখলে ব্যাংক আমাকে কি দেবে? ইন্টারেস্ট। আমি মাসে মাসে ফিক্সড করছি, ইন্টারেস্ট দেবে, ইন্টারেস্ট পাবো। তাহলে ক্যাপিটাল থেকে আমি কি পেতে পারি? কি টাকা পেতে পারি? ইন্টারেস্ট। আর এন্টারপ্রাইজের কি হবে? আইদার প্রফিট না হয় লস। মানে আমার লসও হতে পারে, প্রফিটও হতে পারে। লস মানেও টাকা, প্রফিট মানেও টাকা। লস মানেও টাকা, প্রফিট মানেও টাকা। তাহলে ইকোনমির সমস্ত ল্যান্ড থেকে সমস্ত রেন্টকে যোগ করো, সমস্ত লেবারদের ওয়েজ যোগ করো, সমস্ত ক্যাপিটালের ইন্টারেস্ট যোগ করো, এবং সমস্ত এন্টারপ্রাইজের প্রফিট অথবা লসের কিউমুলেটিভ যোগ করো। ল্যান্ড মানে রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট, প্রফিট। রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট, প্রফিট যোগ করো, যা হবে সেটাই আমার ইনকাম মেথডের মাধ্যমে ন্যাশনাল ইনকাম। ক্লিয়ার একদম? তাহলে আমরা 3টে স্ট্যান্জা পড়েছি। দেখো অলরেডি 45 মিনিট, 50 মিনিট শেষ। কি কি পড়লাম দেখি একবার। আমার ইকোনমিতে 3টে সেক্টর রয়েছে: প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর। আমি তোমাকে এইটুকু অ্যাসিউরিটি দিতে পারি, শুধু ক্লাস করবে, ক্লাস, বাড়িতে পড়তে হবে না, শুধু ক্লাস করবে, সেই ক্লাসে 70% ডেটা মুখস্থ হয়ে যাবে, এবং ক্লাস করলেই প্রিলি পাস করবে। বই কিছু না পড়লেও শুধু ক্লাস করলে প্রিলি পাস হয়ে যাবে, বাট মেন্সের জন্য খাটতে হবে। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টার্সিয়ারি এতবার করে রিক্যাপ করবো না জিনিসগুলো, যে তোমার ইজিলি জিনিসটা মুখস্থ হয়ে যাবে। প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি 3টে সেক্টর রয়েছে। প্রাইমারি সেক্টর ডিলস উইথ এগ্রিকালচার, সেকেন্ডারি সেক্টর ডিলস উইথ ইন্ডাস্ট্রি, টার্সিয়ারি সেক্টর ডিলস উইথ সার্ভিস। তাহলে এগ্রিকালচার সেক্টরে আমার ম্যাক্সিমাম কি এমপ্লয়মেন্ট রয়েছে, আর টার্সিয়ারি সেক্টর থেকে আমার ম্যাক্সিমাম জিডিপি আর্নিং হয়। জিডিপি ম্যাক্সিমাম আর্নিং হয়। এখানে 17% মোটামুটি জিডিপি আর্নিং হয়, এখানে 34% জিডিপি আর্নিং হয়, এখানে মোটামুটি 56% জিডিপি আর্নিং হয়। এরকম একটা ডেটা আমার রয়েছে। আমি দেখলাম যে ন্যাশনাল ইনকামের ডেফিনেশন
এই প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি সেক্টর থেকে এগ্রিকালচারাল প্রোডাক্ট, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট বা তোমার সার্ভিস প্রোডাক্ট থেকে যে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেই প্রোডাক্টের কি মানি ভ্যালু গুলোকে যদি আমি যোগ করি, সমস্ত প্রকার মানি ভ্যালুকে যোগ করি, মানি ভ্যালু অফ অল এগ্রিগেট প্রোডাকশন, সেটাকে আমরা বলবো ন্যাশনাল ইনকাম। অথবা আমি সেই বিগ বাজারের গল্প বলতে পারি, ওয়াই ইকুয়ালস টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। মানে গভর্নমেন্ট কত টাকা ফুডে খরচা করছে, কত টাকা ইনভেস্ট করছে, কত টাকা আদার্স খরচা করছে, কত টাকা এক্সপোর্ট বা কত টাকা ইম্পোর্ট করছে। ঠিক আছে, সেটাকে তুমি যদি দেখো তাহলে দেখা যাবে কি, তাহলে দেখা যাবে যে এটাই হচ্ছে আমার ন্যাশনাল ইনকামের ডেফিনেশন। মেজারমেন্ট কি, তিনটে ওয়েতে আমরা ন্যাশনাল ইনকাম মেজার করতে পারি, সেটা হচ্ছে প্রোডাকশন মেথডের মাধ্যমে, এক্সপেন্ডিচার মেথডের মাধ্যমে এবং ইনকাম মেথডের মাধ্যমে। তাহলে আমার প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, এই তিনটে সেক্টরে আমার যে চারটে ফ্যাক্টর রয়েছে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ, সেই সমস্ত এই তিনটে সেক্টরই সমস্ত ল্যান্ড, সমস্ত লেবার, সমস্ত ক্যাপিটাল এবং সমস্ত এন্টারপ্রাইজের রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট এবং প্রফিট বা লস, এটাকে তুমি যদি যোগ করো তাহলে কি পাবে, ইনকাম মেথডের মাধ্যমে তোমার ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম। আর যদি এক্সপেন্ডিচার বা কনজাম্পশন মেথডের মাধ্যমে তুমি যদি দেখতে চাও, তাহলে কি হচ্ছে, তুমি কত টাকা মানে খরচা করছো, আমি 100 টাকা খরচা করছি, 50 টাকা সেভ করছি, তাহলে আলটিমেটলি কনজাম্পশন এবং মানে এক্সপেন্ডিচার এবং সেভিংস কে তুমি যদি যোগ করো তাহলে কি পাবে, তুমি এক্সপেন্ডিচার বা কনজাম্পশন মেথডের মাধ্যমে ন্যাশনাল ইনকাম। অথবা এই সমস্ত প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি সেক্টর থেকে যে প্রোডাকশন গুলো তৈরি হচ্ছে, যে প্রোডাক্ট গুলো বেরোচ্ছে, সেই প্রোডাক্ট গুলোর তুমি যদি ফাইনাল গুডস ভ্যালু মেজার করো তাহলে তাহলে তুমি কি পাচ্ছ, প্রোডাকশন মেথডের মাধ্যমে ন্যাশনাল ইনকাম। আর একটা জিনিস বলে আমরা শেষ করব, নেক্সট ক্লাসে আমরা জিডিপি, জিএনপি, এনএনপির পরে চলে যাব। ঠিক আছে, তো আমরা চারটে জিনিস বুঝবো, জিডিপি, জিএনপি, এনডিপি আর এনএনপি। ঠিক আছে, দেখো কি বললাম আমি, জিডিপি, জিডিপি একটা, জিএনপি, এনডিপি এবং এনএনপি। দেখো এই যে যে চারটা আমি তোমাদের এখন করিয়ে দেব, এই চারটার কোনো বিকল্প নেই, এটা আমাকে কেউ শেখায়নি। আমি আমার স্টুডেন্টদের পড়াতে গিয়ে আমি এরকম একটা চার্ট তৈরি করে ফেলেছি, আমি এটা প্রচন্ড কষ্ট করে মুখস্থ করেছি আমার সময়, যে জিডিপি মানে এই, জিএনপি মানে এই, এনএনপি মানে এই, এনডিপি মানে এই। কিন্তু আলটিমেটলি চারটা বলে দেওয়ার পরে জীবনে কোনোদিন ভুলবে না। জিডিপির ডেফিনেশন, এনডিপির ডেফিনেশন, এনএনপি ডেফিনেশন, জিএনপি ডেফিনেশন, আমি অ্যাসিওর করছি, গ্যারেন্টি ভুলবে না। দেখবে কত সুন্দর একটা চার্টের মাধ্যমে জিনিসটা মুখস্থ হয়ে যাবে। তোমরা যারা আগে এই টপিকটা পড়েছো দেখবে তোমাদের এখনো এই ব্যাপারটা নিয়ে ভয় থাকে, কি জিডিপি মানে কি, অনেক ভেবে বলতে হয়, দাঁড়া দাঁড়া একটু ক্যালকুলেশন করে নি, জিডিপি মানে এরম হবে হয়তো। কিন্তু আমি তোমাকে বলছি, একটা চার্ট বলে দিচ্ছি, এটা আমি কোথাও পাইনি আজ অব্দি, নিজের থেকে বানানো চার্ট, মুখস্থ করার সুবিধার্থে আমি স্টুডেন্টদের শিখিয়ে দিই, এক একটু ভুল হবে না। চলো জিডিপি ব্যাপারটা কি, জিডিপি কে যদি আমি যদি একটু দেখি তাহলে দেখা যাবে ফুল ফর্ম, প্রথমত চারটে ফুল ফর্ম। জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা হচ্ছে প্রথমত ফুল ফর্ম। সেকেন্ড যেটা সেটা হচ্ছে জিএনপি, জিএনপি মানে হচ্ছে গ্রস ন্যাশনাল, ন্যাশনাল প্রোডাক্ট। প্রথম হচ্ছে এর ফুল ফর্ম, ইভেন ডব্লিউবিসিএস এর কোশ্চেন জিডিপির ফুল ফর্ম কি ভাবো। এনডিপি মানে হচ্ছে নিট ডোমেস্টিক প্রোডাক্ট, নিট ডোমেস্টিক প্রোডাক্ট। এবং এনএনপি এর ফুল ফর্ম কি, নিট ন্যাশনাল প্রোডাক্ট, নিট ন্যাশনাল প্রোডাক্ট। এনএনপি মানে হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে চারটে ডেফিনেশন আমরা পেয়ে গেলাম, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, নিট ডোমেস্টিক প্রোডাক্ট এবং নিট ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, নিট ডোমেস্টিক প্রোডাক্ট এবং নিট নিট ন্যাশনাল প্রোডাক্ট। ক্লিয়ার হলো এই জায়গাটা? তাহলে আমার ফুল ফর্ম বা ডেফিনেশন নিয়ে আমার কোনো গন্ডগোল নেই। ঠিক আছে, দেখো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে, দেখো আমি যদি একটা এরিয়া ডিটারমাইন করে দিই, ধরো এটা একটা এরিয়া, এটা হচ্ছে ইন্ডিয়া, দিস ইজ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে এই ইন্ডিয়ার এটা হচ্ছে একটা ডোমেস্টিক টেরিটরি, কি বললাম, দিস ইজ আ ডোমেস্টিক টেরিটরি। মানে ইন্ডিয়ার এরিয়ার মধ্যে, ইন্ডিয়ার এরিয়ার মধ্যে, এরিয়ার মধ্যে কি হচ্ছে, ইন্ডিয়ার এরিয়ার মধ্যে যে মানুষগুলো রয়েছে তার মধ্যে কারা থাকবে, আচ্ছা ইন্ডিয়ার দেশের মধ্যে কারা থাকবে, ইন্ডিয়ানরা থাকবে। তাহলে আমি ইন্ডিয়ানদের লাল কালার বলে ডিনোট করছি। তাহলে এই ডোমেস্টিক টেরিটরির মধ্যে
কোন মানুষগুলো বাস করবে? ইন্ডিয়ানরা বাস করবে। আচ্ছা, ইন্ডিয়ান ছাড়াও অন্যান্যরা বাস করতে পারে, হতে পারে কোনো ইউএস এর লোক এখানে বসবাস করছে, তাহলে ইউএসএ, হতে পারে চায়নার লোক, হতে পারে আমেরিকা বা তোমার যে জাপানের লোক, এরকম কিছু মানুষ ইন্ডিয়ার এই টেরিটরির মধ্যে রয়েছে। কি বললাম? তাহলে এই ইন্ডিয়ার ডোমেস্টিক টেরিটরির মধ্যে এদের আমরা বলবো রেসিডেন্ট, রেসিডেন্ট, এবং এদের আমরা কি বলবো? নন রেসিডেন্ট, নন রেসিডেন্ট, রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট। তার মানে ইন্ডিয়ার এই এরিয়ার মধ্যে রেসিডেন্ট যেমন রয়েছে, যাদের আমরা বলছি লাল কালারের মানুষ, আর যারা নন রেসিডেন্ট তাদের আমরা বলছি কালো কালারের মানুষ, কালো কালারের মানুষ। ঠিক আছে? তাহলে জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে এই ডোমেস্টিক টেরিটরির মধ্যে বোথ রেসিডেন্ট প্লাস নন রেসিডেন্টের ইনকামকে আমরা বলবো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। মানে এই লালরা যা ইনকাম করছে, লালরা যা ইনকাম করছে এবং যা কালোরা ইনকাম করছে, তার টোটাল যোগফলকে বলবো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। মনে করো লালরা ইনকাম করছে কত টাকার? লালরা ধরো ইনকাম করছে তোমার 900 টাকা, আর মনে করো কালোরা ইনকাম করছে কত? 100 টাকা। তাহলে জিডিপি কত হয়ে যাবে? 1000 টাকা। তাহলে জিডিপি কত হয়ে যাবে? 1000 টাকা। 1000 টাকা হয়ে গেল এই টোটাল ভারতের জিডিপি, টোটাল ভারতের জিডিপি। ঠিক আছে? এই টোটাল, এবার তুমি ভাবো এটা হচ্ছে জিডিপির কনসেপ্ট, তাহলে কি হলো? বোথ রেসিডেন্ট প্লাস নন রেসিডেন্ট। তাহলে জিডিপি মানে কি দেখলাম আমরা? রেসিডেন্ট প্লাস নন রেসিডেন্ট, এর যোগফলটা ইন এ ডোমেস্টিক টেরিটরি, তাকে আমরা বলবো জিডিপি। জিডিপি ক্লিয়ার? জিডিপি। দেখো এরপরে আমরা চলে যাচ্ছি জিএনপি তে। তাহলে জিএনপি মানে দেখো একটা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মানে ন্যাশনালিটির কনসেপ্ট চলে এসছে, ন্যাশনালিটির কনসেপ্ট চলে এসছে। ন্যাশনাল মানে কি? ইন্ডিয়ানদের ইনকাম, অনলি আমি ইন্ডিয়ানদের ইনকাম চাই, অনলি ইন্ডিয়ানদের ইনকাম চাই। তার মানে আমি কি চাই? শুধু লালদের ইনকাম। তাহলে দেখো, তাহলে আমি দেখতে পাচ্ছি যে সমস্ত পৃথিবীতে যেখানে যেখানে লাল রয়েছে তাদের ইনকাম যদি আমি ক্যালকুলেট করি, তাহলে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মানে ভারতীয়দের শুধু ইনকাম, এখানে ভারতীয়দের সাথে সাথে এর মধ্যে জাপান, ইউএসএ, ইউকে, এদের টাকা ঢুকে গেছে। তাহলে দেখা যাচ্ছে আর একটা কান্ট্রি যার নাম হচ্ছে তোমার চায়না, আর একটা কান্ট্রি ধরো ইউএসএ, এই সমস্ত যে দেশ, সেই সমস্ত দেশে কি মানুষ থাকবে? চায়নায় চায়নার মানুষ থাকবে, মানে কালো মানুষ থাকবে, কালো মানুষ, তাদের ডিনোট করছি কালো সিম্বল দিয়ে। তাহলে চায়নায় কি কালো মানুষ থাকবে? ইউএসএ তে কোন মানুষ থাকবে? ইউএস এর মানুষ থাকবে, তাদের আমি ফরেনারদের সব আমি কালো দ্বারা ডিনোট করছি, আর আমাদের লাল দ্বারা ডিনোট করলাম। তাহলে এটা ইউএসএ আর ওটা চায়না, তাই তো? তাহলে এটা হচ্ছে ইউএসএ, এটা হচ্ছে চায়না, চায়না। কিন্তু চায়নায় ইন্ডিয়ান থাকবে না, তার কি কোনো গ্যারেন্টি আছে? অবশ্যই নেই। তাহলে ইন্ডিয়ান মানুষও চায়নাতে রয়েছে, ইউএসএ থাকবে না এমন কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। তাহলে ইউএসএ তেও ইন্ডিয়ান মানুষ থাকবে। তাহলে আমি চাইছি আমি চাইছি যে সমস্ত লালদের ইনকাম, আমি চাইছি সমস্ত লালদের ইনকাম, তাই এর নাম গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আমি চাইছি সমস্ত লালদের ইনকাম। আচ্ছা, সমস্ত লালদের যদি ইনকাম আমি বার করতে চাই, তাহলে এই যে 1000 যে টাকা, এই 1000 টাকাটা কি বোথ লাল এবং কালোদের ইনকাম? তাহলে আমি 1000 টাকা থেকে 1000 টাকা থেকে আমি 100 টাকাকে বাদ দিয়ে দেবো না? বাদ দিয়ে দেবো। তাহলে আমি লাল থেকে মানে টোটাল, ধরো এটাকে আমি অন্য কালার দিচ্ছি, ধরো নীল কালার দিচ্ছি, এটাকে আমি নীল কালার দিচ্ছি, মানে এটা হচ্ছে কম্বাইন টাকা, সেখান থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি 100 কে। তাহলে আমার কালোদের কি হলো? বাদ চলে গেল, কালো বাদ চলে গেল। তাহলে আমার এখন এখন এই টাকাটা কত আসছে? তোমার 900 টাকা, 900 টাকা। তাহলে ইন্ডিয়ার মধ্যে, এটাকে আবার লাল দিয়ে লিখি তাহলে তোমার সুবিধা হবে। তাহলে এখন যে টাকা সেটা হচ্ছে লালদের ইনকাম 900 টাকা। এই 900 টাকাটা হচ্ছে অনলি এই লালদের ইনকাম, এই ইন্ডিয়ানদের ইনকাম। এবার আমি দেখে নিচ্ছি এই লালরা কত টাকা ইনকাম করছে। ধরো এই লালরা তোমার ধরো 100 টাকা ইনকাম করছে চায়নাতে বসে, আর এই লালরা ইনকাম করছে ধরো ধরো আরো 50 টাকা, আরো 50 টাকা। তাহলে এরা, এই ভারতীয়রা ইউএসএ তে 50 টাকা ইনকাম করছে, আর এই লালরা চায়নাতে 100 টাকা ইনকাম করছে। তাহলে এই এই টোটাল 900-র সঙ্গে যোগ হবে এই চায়নার 100 টাকা, চায়নার লাল মানুষ, আর 50 টাকা হচ্ছে ইউএস এর 50 টাকা যোগ হবে। তার মানে টোটাল 900, 1000
1050 হয়ে যাবে লালদের ইনকাম। টোটাল অল ওভার দ্য অল ডে যত লাল রয়েছে তাদের সমস্ত ইনকাম হয়ে যাবে এই 1050 টাকা। দিস ইজ কল্ড গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মানে মানে সহজভাবে যদি বলি তাহলে জিডিপি থেকে তুমি যদি কালোদের ইনকাম বাদ দাও এবং লালদের ইনকাম যোগ করো, বাইরের লালরা এদের যোগ করো, তাহলে আমরা কি পাবো? জিএনপি। মানে মানে এই যে যে কালো এবং লালের যে একটা নিট ভ্যালু, এটাকে আমরা বলছি নিট ফরেন ইনকাম। কি বললাম? নেট ফরেন ইনকাম। তার মানে জিডিপি থেকে এই নিট ফরেন ইনকাম কত গো? এখানে এই কালোরা 1000 টাকায় ভারত থেকে ইনকাম করেছে, আর আমরা ফরেন থেকে কত টাকা ইনকাম করেছি? 150 টাকা ইনকাম করেছি। এরা 100 টাকা নিয়ে ওর দেশে চলে যাচ্ছে, আর আমি ওর দেশ থেকে 150 টাকা নিয়ে চলে আসি। তাহলে নিট ফরেন ইনকাম কত গো? +50 না? কারণ ভারতীয়রা 50 টাকা বেশি ইনকাম করছে তুলনায় এই ফরেনাররা ইন্ডিয়া থেকে কম ইনকাম করছে। তাহলে নিট ফরেন ইনকাম কত এখানে? টোটাল 50 টাকা। টোটাল 50 টাকা নিট ফরেন ইনকাম পজিটিভ। পজিটিভ। এটা নেগেটিভও হতে পারে। তুমি 100 টাকা ওরা নিচ্ছে আর তুমি কত 50 টাকা হয়তো ইনকাম করছো, তাহলে তোমার থেকে আরো 50 টাকা বেরিয়ে গেল। তাহলে নিট ফরেন ইনকাম -50 হতে পারে, নিট ফরেন ইনকাম +50 হতে পারে। ডিপেন্ড করছে তোমার দেশের লোক ফরেন কান্ট্রিতে কত টাকা ইনকাম করছে। তাহলে আমি বলতে পারি সহজ ভাষায় জিডিপি মাইনাস নেট ফরেন ইনকাম ইজ ইকুয়ালস টু জিএনপি। তাহলে জিডিপি থেকে নেট ফরেন ইনকামকে বাদ দিলে আমরা কি পাই? জিএনপি পাই। জিডিপি থেকে নেট ফরেন ইনকামকে বাদ দিলে আমরা কি পাই? জিডিপি পাই। বলো কারো কোনো কনফিউশন আছে এইটুকু জায়গায়? আশা করি থাকবে না। তাহলে আমি এখানে কি করব? এখানে আমি কেটে দিচ্ছি, কারণ তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি টোটাল জিনিসটা। তাহলে আমি এখানে লিখে দিলাম প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস হতে পারে, প্লাস মাইনাস নেট ফরেন ইনকাম ইজ ইকুয়ালস টু জিএনপি। তাহলে তুমি যদি বলা হয় জিএনপি কি করে পাচ্ছি আমি? জিডিপি প্লাস মাইনাস নেট ফরেন ইনকাম ইজ ইকুয়ালস টু জিএনপি। ঠিক আছে, এবার দেখো, এবার আমি চলে যাচ্ছি এই জায়গাটাতে। আমি এগুলো এবার মুছে দিচ্ছি। আমি শুধু এই ভ্যালুটা যদি রেখে দিই তাহলে আমার সুবিধা হবে। ভ্যালুটা আমি রেখে দিচ্ছি। এগুলো তোমরা এখন বুঝে গেছো, জিডিপি আর জিএনপি নিয়ে আমার কোনো কনফিউশন নেই। তাহলে আমি ধরে নিলাম আমার জিডিপি ছিল কত? জিডিপি ছিল 1000 টাকা। 1000 টাকা ছিল, তার মধ্যে 900 টাকা ছিল ইন্ডিয়ানদের আর 1000 টাকা ছিল ফরেনারদের। সেখান থেকে নিট ফরেন ইনকামই দেখলাম +-50, মানে 50 হলো প্লাস। সেই জন্য আমার জিএনপি হয়ে গেছে কত? 10, মানে 000 প্লাস 50, মানে হয়ে যাচ্ছে আমার 1050। আমি মনে হয় একটু ক্যালকুলেশনটা ভুল করেছি মেবি কোন একটা জায়গায়, মানে আমার মনে হয় 9050 হবে, এরকম কিছু ছিল কি? দাঁড়াও 1 মিনিট। আমার 1000 টাকা ছিল, হ্যাঁ আমি একটু ভুল ক্যালকুলেশন করেছি আগেরটায়। এখানে আমার 1000 ছিল, তার থেকে তোমার কি হচ্ছে, এই 100 বেরিয়ে যাচ্ছে। ও না না, ঠিকই আছে, ওখানে তো আমি 100 টাকা ওরা ইনকাম করেছে, ঠিকই আছে, মানে 1050 হয়েছে। ওই 100 কেটে যাচ্ছে, আলটিমেটলি তোমার কিউমুলেটিভলি ভাবে আমার 1050 হচ্ছে, ঠিকই আছে ক্যালকুলেশন। এবার দেখো এটা হচ্ছে জিডিপি। এবার দেখো সবকিছুরই একটা কি থাকে বলো তো? একটা তোমার ফেস ভ্যালু থাকে, মানে একটা টাইম ফ্রেম মধ্যে সে মানে ফ্রেশ থাকে। তুমি ধরো আজকে, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি ধরো 10টা কমলা লেবু নিয়ে আমার শিয়ালদা থেকে বনগা লোকালে উঠলাম। আমি বনগা লোকালের নাম তোমরা জানো সবাই, মারাত্মক ভিড় হয়। 10টা কমলা লেবু নিয়ে একদম লাস্ট বগিতে আমি উঠলাম, আমার বাড়ি হৃদয়পুরে, আমি নামবো। তো এমন ভিড় হয়েছে অফিস টাইমে, এমন ভিড় হয়েছে যে তোমার কমলা লেবু কি অবস্থায় আছে তুমি জানো না। তুমি আগে নিজে বাঁচি ভাই, কমলা লেবু পরে দেখা যাবে। তো দেখা যাচ্ছে যে এই হৃদয়পুর স্টেশনে যখন ঠেলে ঠুলে তুমি নামলে, তখন দুটো কমলা লেবু এমন চাপ খেয়েছে দুটো কমলা লেবু ওখানেই নষ্ট হয়ে গেল। তার মানে তুমি কিন্তু ফ্রেশ 10টা কমলা লেবু কিনেছিলে, কিন্তু তোমার দুটো কমলা লেবু নষ্ট হয়ে গেল। তার মানে এই দুটো কমলা লেবু তুমি আর কোনো প্রোডাক্টিভ কাজে লাগাতে পারছো না। তার মানে তুমি বাড়ি নিয়ে যাচ্ছ কটা কমলা লেবু? 8টা কমলা লেবু। তার মানে তুমি যা উৎপাদন করছো সেটা যে তুমি সবসময় পাবে তার কোনো গ্যারেন্টি নেই। মাঝে ডেপ্রিসিয়েশন বলে একটা টার্ম আমরা ইকোনমিতে পড়ি, DEPRECIATION, মানে কিছু জিনিস নষ্ট হয়ে যায়।
তাহলে কিছু জিনিস নষ্ট হয়ে যায়। তুমি ধরো এই যে যেমন কি তুমি 100 টাকা ইনকাম করেছো, 100 টাকা তুমি ইনকাম করেছো, দিস ইজ ইয়োর স্যালারি, গভর্নমেন্ট তোমাকে দেয়, কিন্তু গভর্নমেন্ট তোমার থেকে আবার 10% ইনকাম ট্যাক্স কেটে নেয়, ইনকাম ট্যাক্স কেটে নেয় 10% ইনকাম ট্যাক্স। তার জন্য তুমি হাতে কত পাও? 90 টাকা পাও। তাহলে দিস ইজ ইয়োর গ্রস স্যালারি, গ্রস স্যালারি, বাট দিস ইজ ইয়োর নিট স্যালারি। মানে তুমি দেখো 100 টাকা থেকে 10 টাকা মাইনাস হয়ে যাচ্ছে নিট স্যালারি। দিস ইজ ইয়োর গ্রস প্রোডাকশন, দিস ইজ ইয়োর নিট প্রোডাকশন। তাহলে আমরা এখানে কি পড়েছি? নিট ডোমেস্টিক প্রোডাক্ট মানে এই সমস্ত মানুষ, বোথ রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট, যা যা প্রোডাকশন করছে, এই 1000 টাকার যে প্রোডাকশনটা হচ্ছে, সেই প্রোডাকশন হচ্ছে গ্রস প্রোডাকশন। বাট এখান থেকে কিছু জিনিস আমার কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কিছু জিনিস নষ্ট হয়ে যায়, ডেপ্রিসিয়েশন হয়ে যায়। ধরো 50 টাকার জিনিস নষ্ট হয়ে গেল, তাহলে 50কে আমরা কি বলবো? ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন। তাহলে ডেপ্রিসিয়েশন যখন আমার জিডিপি থেকে আমরা বাদ দিয়ে দেবো, মানে খারাপ ক্ষয়, তখন আমরা পাবো নিট ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে আমি লিখতে পারি, তাহলে কত হচ্ছে? 1000 টাকা মাইনাস 50 টাকা, 1000 টাকা মাইনাস 50 টাকা মানে হচ্ছে 950 টাকা হয়ে যাচ্ছে তোমার নিট ডোমেস্টিক প্রোডাক্ট, 950 টাকা। তাহলে আমি লিখতে পারি জিডিপি, জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়ালস টু এনডিপি। কারো কোনো প্রবলেম থাকার কথা নয়। এবার দেখো আমি সবসময় বলেছি যে এবার এই কনসেপ্টটা হচ্ছে টোটাল ইন্ডিয়ানদের কনসেপ্ট। তাহলে ইন্ডিয়ানদের টোটাল টাকা, ইন্ডিয়ানদের গ্রস টাকা, তাহলে সেই গ্রস টাকার থেকেও তো কিছু ডেপ্রিসিয়েশন হবে না? এই গ্রস মানেই যখন তুমি গ্রস থেকে নিটে আসবে, এটা হচ্ছে গ্রস, এটা হচ্ছে নিট। গ্রস থেকে তুমি যখন নিটে আসবে তখনই তোমার কি ডেপ্রিসিয়েশন আসবে। দেখো গ্রস থেকে তুমি নিটে এসছো তখনই তোমার ডেপ্রিসিয়েশন আসবে। তাহলে এই 1050 টাকা থেকে ধরো এরা যে গ্রস ইনকাম করেছে সেখান থেকে 50 টাকা আমার নষ্ট হয়ে গেছে, 50 টাকা ডেপ্রিসিয়েশন হয়ে গেছে। তাহলে আমার এনএনপি কত আসছে গো? 1050 মাইনাস 50 ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে? 1000 টাকা। তাহলে ইওর এনএনপি ইজ 1000 রুপিস, ইওর এনএনপি ইজ 1000 রুপিস। ঠিক আছে। আবার দেখো এখানে সেম জিনিস, যখন তুমি ডোমেস্টিক পোর্শন থেকে এখানে যেটা তুমি পেয়েছো রেসিডেন্ট প্লাস নন রেসিডেন্টের ইনকাম পেয়েছো, সেখান থেকে কি রেসিডেন্ট প্লাস নন রেসিডেন্টের নিট ইনকাম পেয়েছো। কিন্তু এখানে কি, এখানে বোথ ইন্ডিয়ানরাও রয়েছে, মানে লালরাও রয়েছে, আবার বোথ কালোরাও রয়েছে, তাই না? তাহলে সেখান থেকে তুমি যখন ন্যাশনালিটির কনসেপ্টে যাবে তখন কি সেম ভ্যালু যোগ বিয়োগ হবে। নেট ফরেন ইনকাম, নেট ফরেন ইনকাম কত ছিল? +50, +50। তাহলে এখানে তুমি 950-এর সঙ্গে তুমি যখন +50 করবে তাহলে তুমি কি পেয়ে যাবে? দেখো সেই 1000-ই পেলে। তাহলে এনএনপি কত? 1000। সেটা তুমি এইভাবেও আসতে পারো, আবার এইভাবেও আসতে পারো। তাহলে আমি আরেকবার বলি কি পেলাম আমি। আমি পেলাম যে এবার আমি সবসময় তোমার ডোমেস্টিক থেকে তুমি যখন নিটে মানে ন্যাশনালিটিতে আসবে তখন তোমার প্লাস মাইনাস নেট ফরেন ইনকাম করতে হবে। তাহলে আমি লিখতে পারি এনডিপি প্লাস মাইনাস নিট ফরেন ইনকাম ইজ ইকুয়ালস টু এনএনপি। আমি এই ভ্যালুটা লিখেছি দেখো, এনডিপি প্লাস মাইনাস নিট ফরেন ইনকাম ইকুয়ালস টু এনএনপি। আবার আমি এটাকে লিখতে পারি জিএনপি, জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়ালস টু এনএনপি। তুমি যেভাবেই যেতে বলো না কেন, তুমি যেভাবেই যেতে বলো না কেন, তুমি কিন্তু এই চার্টটা ফলো করে ইজিলি যেতে পারবে। অথচ আমি ওয়ান গড বলছি, যখন তুমি, আমি নিজে যখন পড়েছি আমার অনেক ভেবে ভেবে এগুলো মুখস্থ করতে হয়েছে। তোমরা যারা আগেও এই জিনিস পড়েছো জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি, যদি এরম ভাবে না পড়ো তাহলে তোমরা সবাই যেন এই জিনিসটা অনেক ভেবে বলতে হয়। বাট এই চার্ট তোমার চোখের সামনে থাকবে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়ে যাবে। কি বলবে ভাই? জিডিপি থেকে জিএনপি প্লাস মাইনাস নেট ফরেন ইনকাম, রাইট সাইড মানে উপরে প্লাস মাইনাস নেট ফরেন ইনকাম, এনডিপি থেকে প্লাস মাইনাস নেট ফরেন ইনকাম তো এনএনপি, জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন তো এনএনপি, জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন তো এনডিপি। কোনো প্রবলেম থাকবে না। তাহলে আমি এই অবধি জাস্ট তোমাকে বললাম, এরপরে আরো অনেক কিছু আছে, অনেক কিছু আছে। অ্যাকচুয়ালি তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ন্যাশনাল ইনকাম, আমি বলবো দিস ইজ কল্ড ন্যাশনাল ইনকাম, দিস ইজ কল্ড ন্যাশনাল ইনকাম। কেন একে ন্যাশনাল ইনকাম বলছি আমি একটু আনমিউট করছি তোমাদের, আমি দু একজনের কাছ থেকে শুনবো যে কেন
এনএনপি কে অ্যাকচুয়ালি ন্যাশনাল ইনকাম বলা হয়, কেন জিডিপি কে অ্যাকচুয়ালি ন্যাশনাল ইনকাম বলা হয় না, কেন জিএনপি কে অ্যাকচুয়ালি ন্যাশনাল ইনকাম বলা হয় না, কেন এনডিপি অ্যাকচুয়ালি ন্যাশনাল ইনকাম বলা হয় না, কেন এনএনপি কে ন্যাশনাল ইনকাম বলা হয়? ভাই বলো দেখি দু একজন কি বলবে। স্যার সারা বছরে যেটা স্যার ডেপ্রিসিয়েশন হচ্ছে, মানে ওয়ার এন্ড টিয়ার এর যে স্যার এটা হচ্ছে আপনার ডিভ্যালুয়েশনটা হচ্ছে, সেটা হুম। সেটা বাদ দিয়ে স্যার কাউন্ট করছি আসলে, মানে আসল ইনকামটা পাচ্ছি আমরা। কেন এইখানটায়ও তো আমি সারা বছর রয়্যাল এন্ড টিয়ার কে বাদ দিয়ে পাচ্ছি, তাহলে এটাকে কেন স্যার বলছি না? অ্যাকচুয়ালি এনএনপি থেকে পার ক্যাপিটা ইনকাম পাওয়া যায়। এনএনপি থেকে পার ক্যাপিটা অনেক কঠিন ভাষায়, আমি এত কঠিন ভাষায় শেখাইনি। পার অ্যাকচুয়ালি ক্যাপিটার এনএনপি তে শুধুমাত্র ইন্ডিয়ানদের, মাত্র ভারতীয়দের নেট ইনকামটা আমরা পাই। ভারতীয় হ্যাঁ, ইনকাম তো এটা- আমি এখানেও পাচ্ছি, না, তাহলে আমি ওটা এটা থেকে কেন? তো আমি এক্সপেন্ডিচারটা বাদ দিয়ে তারপর তো যে নেট ইনকামটা আমি পাবো, তাই ওটাই আসল সাবাস সাবাস সাবাস, একদম হ্যাঁ। একদম একদম। তাহলে সবাই মিউট করে দাও, সবাই মিউট করে দাও, আমি শুনে নিলাম। অ্যাকচুয়ালি সত্যি ও ঠিকই বলেছে। এনএনপি তে কি রয়েছে? অনলি ইন্ডিয়ানরা রয়েছে। এনএনপি তে কি রয়েছে? নো ডেপ্রিসিয়েশন, কোনো ক্ষয় নেই এখানে, কোনো ক্ষয় নেই। মানে এখানে যে জিনিসটা রয়েছে সেখানে পুরো পিওর ভ্যালুটা পাচ্ছি, পিওর ন্যাশনালিটির ইন্ডিয়ানদের পাচ্ছি, এবং পিওর তুমি ভ্যালুটা পাচ্ছ, ডেপ্রিসিয়েশনও নেই, ইন ফরেনাররাও নেই। তাই দিস ইজ কল্ড ন্যাশনাল ইনকাম, দিস ইজ কল্ড ন্যাশনাল ইনকাম। বোঝা গেল? এইটা হচ্ছে আমি আজকে এইটুকু করলাম। দেখো 1 থেকে 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা 15 মিনিটের ক্লাসে আমরা কতটুকু জানলাম ভাই, কতটুকু জানলাম, এইটুকু মাত্র। ফলে এইটুকুর ভ্যালু তোমরা যে গুরুত্ব দিচ্ছ না, সেইটাকে ভাবো যে এইটুকু পড়তে কতক্ষণ লাগবে, জাস্ট 10 মিনিট লাগবে, তুমি পরপর রিডিং পড়ে যাও। বাট যদি ভেতর থেকে পড়াশোনাটা শিখতে পারো, তাহলে এর মধ্যে অনেক কিছু শিখেছো। আর এই ইমপ্লিমেন্টেশনটাই দরকার না ডব্লিউবিসিএস মেন্স এর জায়গায় কি, এই ইমপ্লিমেন্টেশনটাই দরকার, এটাই আমি তোমাকে শেখাবো। একটা ট্যাক্সের 2 পাতার নোট আমাদের লাগবে 5 দিন পড়তে, কারণ এক ট্যাক্স মানে তা নয়, ট্যাক্স মানে বহুত কিছু। এক বাজেট 1 পাতার নোট, 6টা ক্লাস লাগবে বাজেট শেষ হতে। কেন 1 পাতার নোট পড়তে 6টা ক্লাস লাগে? 1 ঘন্টা 15 মিনিট লাগে এটুকু পড়তে, বাট যেভাবে তোমাদের ভেতরে আত্মার মধ্যে ঢুকে যাবে না, সে তুমি কোনোদিন ভুলতে পারবে না। তো আমি তোমাকে এইটুকু গ্যারেন্টি দিচ্ছি, 70 থেকে 80% পড়া ক্লাসেই মুখস্থ হয়ে যাবে, এবং তোমরা দেখতেও পাচ্ছ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটুকু আমরা আজকে ন্যাশনাল ইনকামের জায়গাটা শেষ করলাম। ঠিক আছে, আবার আমরা নেক্সট ক্লাসে, সেটা এই উইকে মানে পরের উইকে হতে পারে, বা যদি নাও হয় তাহলে আমরা চলে যাব পেইড ব্যাচটাতে বা পরের ক্লাসটাতে। ঠিক আছে, মানে থার্ড উইকে হতে পারে। আমি দেখি প্রত্যেকটা সাবজেক্ট মিনিমাম আমাদের একবার না একবার করতে হবে। যেমন আমরা এখনো অবধি আমরা হিস্ট্রি টপিকটাকে কমপ্লিট করেছি, আমরা এখনো অবধি ফিজিক্স টপিকটাকে কমপ্লিট করেছি, আমরা ইকোনমিক্স, এরকম ভাবে আমার টোটাল 9টা থেকে 10টা সাবজেক্টের মিনিমাম একটা ক্লাস তো দিতেই হবে তোমাকে, তবেই তো তুমি আমাদের কোয়ালিটিটা বুঝতে পারবে না। তো সেই জন্য আমরা যদি সময় পাই, সমস্ত সাবজেক্ট দেওয়ার পরে আরো একটা টপিক, দেন আমি ন্যাশনাল ইনকামে চলে যাব। চলো।